Good afternoon, distinguished guests, esteemed resource person, respected colleagues, and dear students. Today is the 8th of March, widely remembered and celebrated as the International Women's Day. Historically, March 8th, as a special day for women, began with the labor movement in 1908 when 15,000 women marched through New York City demanding shorter working hours, better pay, and voting rights. The first National Women's Day was observed across the United States on February 28, 1909, which continued till 1913. From 1914 onwards, that is, when the First World War began, Women's Day was celebrated on 8th March, and till date, it has remained the global date for International Women's Day. 2011 saw the 100-year centenary of International Women's Day. Every year, International Women's Day campaign with a theme. Last year in 2020, the theme was I Am Generation Equality, Realizing Women's Rights. This year, the International Women's Day campaign theme is Choose to Challenge, because a challenged world is an alert world. Individually, we are all responsible for our own thoughts and actions, all day, every day. Collectively, we can all help create an inclusive world and choose to challenge and call out gender bias and inequality. We are extremely happy and honored to celebrate this day here in college with our students, faculty members, and participants. With this, now I hand over the stage to Dr. Lipika Mondol, Assistant Professor and Head, Department of Geography, and Presiding Officer, Internal Complaints Committee, ICC, Belda College, to welcome our distinguished guests. Over to you, Dr. Lipika Mondol. Thank you, Dr. Shaili Choudhury. থ্যাংক ইউ ডক্টর শৈলী চৌধুরী। আজ আন্তর্জাতিক নারী দিবস। এবারের থিম হলো চুজ টু চ্যালেঞ্জ। আমরা ইতিহাসটা শুনলাম ডক্টর শৈলী চৌধুরীর মুখ থেকে, যে আমরা কি করে একটু একটু করে সত্যি অধিকারের দিকে বা অধিকারটা বুঝে নেওয়ার দিকে এগিয়ে গেছি। কাউকে কারো অধিকার ক্ষুণ্ণ করে নয়, সমাজে কোনো আলাদা রকমের কোনো পরিচিতি গড়ে নয়। আমি বলবো যে উভয় পক্ষ, উভয় যত মানে আমরা যারা আছি তাদের একটা সুন্দর সহাবস্থানই আমার মনে হয় যে উন্নত সমাজের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আজ বেলদা কলেজের ওমেন সেল এবং ইন্টারনাল কমপ্লায়েন্স কমিটি আইসিসির পক্ষ থেকে আয়োজিত এই ওয়েবিনারে সকলকে বেলদা কলেজের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে আমাদের
কলেজের ওমেন সেল এবং আইসিসির চেয়ারপারসন এবং আমাদের কলেজের প্রিয় প্রিন্সিপাল স্যার অধ্যক্ষ মহাশয় ডক্টর মানবেন্দ্র মণ্ডল মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের উৎসাহ দেওয়ার জন্য এবং একটি এই রকম অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আজকে আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আমাদের পূর্ব পরিচিত, এর আগেও আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রিয় রীতা ম্যাডাম, ডক্টর রীতা সোম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ এডুকেশন, সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়, কেশপুর। আমরা রীতা ম্যাডামকে স্বাগত জানাচ্ছি আমাদের বেলদা কলেজ ওমেন সেল এবং আইসিসির পক্ষ থেকে। ম্যাডাম, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের রিসোর্স পার্সন মিস্টার অভিষেক দাস মজুমদার, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, মিদনাপুর। খুব কম সময়ের মধ্যে আমরা অভিষেক বাবুকে পেয়েছি। আমাদের বেলদা কলেজের ওমেন সেল এবং আইসিসির পক্ষ থেকে অভিষেক বাবুকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বেলদা কলেজের ওমেন সেল এবং আইসিসির মাননীয় মেম্বাররা। আমি অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই আমাদের ডক্টর সহেলী চৌধুরী, যিনি আমাদের সোশিয়োলজি ডিপার্টমেন্টের হেড এবং আমাদের ওমেন সেল ও আইসিসির মেম্বার, ডক্টর শ্রীতমা মিশ্র, আমাদের ফিলোজফি বিভাগের অধ্যাপিকা এবং আইসিসির মেম্বার। আমাদের আমি স্বাগত জানাই ডক্টর জয়ন্ত মুখার্জি, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং আমাদের আইসিসি মেম্বার। আমি সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, আমাদের গেস্ট যারা রয়েছেন, তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমাদের যারা কলিগ রয়েছেন, আমার প্রিয় যারা কলিগ আজকে উপস্থিত রয়েছেন, সকলকে আমি স্বাগত জানাই। আর আমাদের প্রিয় ছাত্রছাত্রী, আমাদের কলেজ এবং বাইরের কলেজের যারা পার্টিসিপেন্ট আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, সকলকে বেলদা কলেজ আইসিসি এবং ওমেন সেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের এর পরবর্তী পর্যায়ে আমি ডক্টর সহেলী চৌধুরীকে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব এবং আমরা আমাদের গেস্ট এবং আমাদের রিসোর্স পার্সন যারা রয়েছেন তাদের মূল্যবান বক্তব্য শুনবো। অনেক ধন্যবাদ এবং সকলকে স্বাগত। ওভার টু ইউ, ডক্টর সহেলী। Thank you, Dr. Mondol. We now move on to our next segment. We are indeed honored to have two distinguished guests among us. First, we would listen to Dr. Rita Shom, our special guest, and I have the privilege of introducing Dr. Shom. Dr. Rita Shom, presently working as an assistant professor and head, Department of Education, Sukumar Sengupta Mahavidyalaya, Keshpur. Previously, Dr. Shom worked for past 7 years at Shagor Mahavidyalaya of Shagor Island, completed minor research project on women empowerment and sustainability. Dr. Shom has worked on women empowerment project at the Institute of Psychology and Education, a reputed NGO of Kolkata. I would now request our special guest, Dr. Rita Shom, to share her valuable insight with us and with our students. Thank you so much. Thank you for inviting me in such a gracious program. I would like to request you all to allow me to off my video due to some network problem. And I also would like to go through bilingual process because I think it will be more significant as we are talking to our students. It will be more significant and meaningful and interactive if we go through the bilingual process. Yes, ma'am, absolutely. Thank you. যাই হোক, আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি স্বাগত জানাই বেলদা কলেজকে এবং ডক্টর লিপিকা মণ্ডল, ডক্টর শ্রীতমা মিশ্রা, ডক্টর সহেলী চৌধুরী এবং আমাদের সঞ্চালিকা ম্যাডাম, এই পুরো টিম, সেই সঙ্গে প্রিন্সিপাল স্যার ডক্টর মধুসূদন মণ্ডল, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই তাৎপর্যপূর্ণ দিনটাকে ছাত্রছাত্রীদের কাছে এইভাবে তুলে ধরার জন্য। সারা বছর ধরে আমরা আমাদের জীবন চর্চার মধ্যে দিয়ে এই দিনটাকে হয়তো লালন করি, কিন্তু পালন করবার জন্য, একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে দেখবার জন্য একটা দিনকে তাৎপর্যপূর্ণ করে তোলা জরুরি হয়ে পড়ে, যার জন্য এই ঐতিহাসিক দিনটা সমৃদ্ধ হয়েছে। এবং আজকে আমরা যে আলোচনাগুলোর মধ্যে দিয়ে এগোবো তাতে নিশ্চয়ই আমরা এরকম কিছু অন্তর্দৃষ্টি বা ইনসাইট গ্রো করব, যেটা আমাদের জীবনে কাজের মধ্যে দিয়ে
প্রতিফলিত হতে পারবে। আজকের দিনটার এই যে উদযাপন, এই উদযাপনের যে শিরোনাম, সেটিও বেশ সুন্দর। সেই কারণেও আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে একেবারে যুগোপযোগী এই চ্যালেঞ্জকে ছাত্রছাত্রীদের সামনে আমাদের আলোচনার প্রেক্ষাপট হিসেবে তুলে ধরবার জন্য। এবারে আসি আমার ছোট্ট সংক্ষিপ্ত নিবেদনে, যেখানে আমি ছোট্ট দুটো কথা মনে করিয়ে দিতে চাই। বহু বছর আগে যখন আমাদের দেশের অবস্থা নিয়ে আমরা বেশ চিন্তিত, একেবারে স্বাধীনতার সময় সময়, তখন পণ্ডিত জওহরলাল নেহেরু একটা গুরুত্বপূর্ণ উক্তি করলেন। আজকে এত বছর পরে যখন আমরা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার কথা ভাবছি, চ্যালেঞ্জকে গ্রহণ করার অধিকারের কথা ভাবছি, তখনও আমরা যদি আমাদের দেশের আনাচে কানাচে তাকাই, তাহলে দেশটার অবস্থা কি ভাবতে গেলে আমাদের ঘুরে দেখতে হয় মেয়েদের অবস্থার দিকে। আর পণ্ডিত জওহরলাল নেহেরুর সেই বিখ্যাত কোটেশন, যেখানে তিনি বলছেন, ইউ ক্যান টেল দ্য কন্ডিশন অফ দ্য নেশন বাই লুকিং অ্যাট দ্য স্ট্যাটাস অফ উইমেন। মেয়েদের অবস্থার মধ্যে দিয়েই আমরা আমাদের জাতির অবস্থা লক্ষ্য করতে পারি। এটা শুধু জাতির ক্ষেত্রেই যে প্রযোজ্য তা কিন্তু নয়। আমরা যেহেতু একেবারে একটি রাজ্যের প্রত্যন্ত এলাকায় একটি কলেজের মধ্যে বসে আমরা আলোচনা করছি, আমরা যারা কলেজের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই, অধ্যাপক অধ্যাপিকা সবাই যদি আমাদের ঘরের দিকে, আমাদের এলাকার দিকে ফিরে তাকাই, তাহলেও কিন্তু দেখব আমাদের এলাকায় আমাদের অবস্থাকে তুলে ধরবার সব থেকে সহজ, সব থেকে বড় নিদর্শন আমাদের মেয়েদের অবস্থার মধ্যে দিয়ে। এই কথাগুলোর মধ্যে কোথাও কোথাও এক ধরনের বৈষম্যের গন্ধ পাওয়া যায়। অনেকের মতে এটাই যে আলাদা করে মেয়েদের জন্য দিনের কি দরকার, যখন তোমরা সমান বলছো, যখন তোমরা বলতে চাইছো যে সমানাধিকারের কথা, একই বলে নিজেদের দাবি করছো, তাহলে আলাদা করছো কেন? এখানে যে প্রশ্নটা আসে, উইমেন্স ডে আলাদা করার যে একটা ইতিহাস আমরা অলরেডি শুনে নিয়েছি, তা বাদেও সমানাধিকারের লড়াইয়ের থেকেও এখানে যেটা জরুরি সমতার লড়াই, যেটা বোধহয় ইকুইটি শব্দটা বারে বারে এলো 2020-তে আমরা যেটা দেখেছি শুনেছি, যে একটা সমতার কথা আমরা বলছি। কোন সমতা? সেখানে কিন্তু এক ঢালাও একটা পদক্ষেপ নয়, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী সমতা। আমি একটু এম্পাওয়ারমেন্ট এই শব্দটার ভেতরে যাওয়ার চেষ্টা করি, তাহলে বোধহয় বিষয়টা অনেক সহজ হবে বোঝার ক্ষেত্রে। সহজ বাংলায় বললে ক্ষমতায়ন। ক্ষমতা আমাদের সবার রয়েছে, কিন্তু যেটা নেই বা যেটার অভাব সেটা হলো ক্ষমতার বোধ। এই ক্ষমতার বোধে পৌঁছানোর জায়গা, যেটা জরুরি সর্বস্তরের মানুষের জন্য। উইমেন এম্পাওয়ারমেন্ট বা উইমেন্স ডেতে আজকে যখন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, তখন আলাদা করে মেয়েদের হয়তো নোটিস করছি, খেয়াল করছি, কিন্তু সামাজিকভাবে মনস্তত্ত্বের দিক দিয়ে ক্ষমতায়ন, অর্থাৎ নিজের জ্ঞান আর দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে নিজের বলে দাবি করার যে ক্ষমতা, যেটা এই নারী দিবসের ইতিহাসের মধ্যে রয়েছে, নিজেদের যে পারিশ্রমিক, নিজেদের যে ভোটাধিকার, সেটা আদায় করে নেওয়ার লড়াই, যার মধ্যে আসলে আমার জীবনটা আমার, আমার পছন্দটা আমার, এই সব থেকে বড় জায়গা এক্সপ্যানশন অফ চয়েস। চয়েসটাকে এক্সপ্যান্ড করা, আমারটা অন্য কেউ পছন্দ করে দেবে না। আর সব থেকে মজার, এর সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা যেহেতু এখানে জড়িয়ে রয়েছে, আমি খুব লিঙ্ক পাই আমাদের এই সেমিস্টারের সিবিসিএস সিস্টেমের মধ্যে দিয়ে। এটাও কিন্তু চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। চয়েস নেওয়ার দায়িত্বটা নিজেকে নিতে হবে, তোমার জীবন তোমার, তোমার চয়েসটা তোমার। সেই চয়েসের দায় যদি ক্ষীর হয়, ক্ষীর তুমি খাবে, আর যদি সেটা ভুল হয়, তার হ্যাপাও তুমিই পোয়াবে। ক্ষমতায়নের মূলে কিন্তু এই কথাটা, যে আমি নিজের জীবন নিজের হাতে গড়ব, নিজের জীবনের দায়িত্ব নিজে নেব, নিজের পছন্দকে নিজেই ছড়াবো। আর সেই পছন্দের দায়, সেই জীবনের দায় যদি আমার পক্ষে সুখকর হয়, তার ফলটাও যেমন আমার, যদি সেটা ব্যথাতুর হয় তার দায়িত্বটাও আমার। তার মানে একই সঙ্গে ক্ষমতার সঙ্গে দায়িত্বের যে সম্পর্ক নিজের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায় বড় বেশি এই ক্ষমতায়নের মধ্যে দিয়ে। আজকের যে টপিকটা, রাইট টু চ্যালেঞ্জ, এম্পাওয়ারিং উইমেন থ্রু লিগ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ কিনা এখানে হয়তো লিগ্যাল অ্যাওয়ারনেস কে ফোকাস করে দেওয়া হয়েছে, কারণ অ্যাওয়ারনেস ছাড়া
সচেতনতা ছাড়া কি করে বুঝবো ক্ষমতাটাকে এক্সারসাইজ করব কি করে? আমার ক্ষমতায়ন তো তখনই সম্ভব যখন আমি ক্ষমতার এখতিয়ারটাকে বুঝবো, ক্ষমতার দায়িত্বটাকে গ্রহণ করতে শিখবো। আর সেইটা সব থেকে বেশি সম্ভব হয় যখন কিনা আমরা পারি সেই সচেতনতায় উত্তীর্ণ হতে, যে সচেতনতা আমাদের সক্ষম করে। ঠিক যেমন লিগ্যাল অ্যাওয়ারনেস, আইনত সেই সচেতনতা যেখান থেকে আইনের সেই দিকগুলো আমরা জানতে পারবো যেটা আমাদের অধিকার এনে দেয়, সচেতন করে নিজের দায়িত্বের প্রতি, সঙ্গে সঙ্গে নিজের কর্তব্যের প্রতিও। শুধু নিজের পাওয়াটা নয়, তার সঙ্গে নিজের দেওয়াটাও বুঝে নেওয়া, এবং এই বোঝাপড়ার মধ্যে দিয়ে এমন একটা সম্প্রদায় তৈরি করা, এমন একটা জাতি তৈরি করতে পারা যে জাতি সক্ষম, যে জাতি নিজের দায়িত্ব নিজেকে গ্রহণ করতে পারে। এর সঙ্গে আর একটা কোটেশনের কথা আমি বলি, যেটা মহাত্মা গান্ধীজির বলা কোটেশন: ইফ ইউ এডুকেট আ ম্যান, ইউ এডুকেট অ্যান ইন্ডিভিজুয়াল, বাট ইফ ইউ এডুকেট আ উমেন, ইউ এডুকেট অ্যান এন্টায়ার ফ্যামিলি। একজন পুরুষ শিক্ষিত হয়ে তার নিজের জীবন জীবিকা, নিজের উৎকর্ষ সাধন করেন, এবং বেশিরভাগটাই প্রত্যক্ষভাবে তার নিজের ওয়েলবিং এর মধ্যে দিয়ে পারিপার্শ্বে ছড়ায়। কিন্তু একজন মহিলা শিক্ষিত বা সচেতন হয়ে ওঠার অর্থ তার পরিষেবা সরাসরি তার পরিবারের সমস্ত শাখা প্রশাখায় শেকড়ের মতন করে, যেমন গাছ লালিত পালিত হয় শেকড়ের মধ্যে দিয়ে নির্যাস টেনে, তেমনি ভাবে পরিবারের রুট একজন মহিলার মধ্যে, মায়ের মধ্যে দিয়ে তার ফল, তার সুফল বলি, তার সচেতনতার যে বার্তা যাই বলি না কেন, সেটা তার পরিবারের মধ্যে সম্প্রসারিত হয়ে যায়। সেই জন্য শিক্ষা আর সচেতনতা দুটো একেবারে হাত ধরাধরি করে আসে। এই যে লিগ্যাল অ্যাওয়ারনেস, আজকে যে কথাগুলো আমরা শুনবো, আমরা আইনি যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে সচেতন হব, সেটা আমাদের মধ্যে তৈরি করবে এক ধরনের নলেজ বা এক ধরনের জ্ঞান, যে জ্ঞান থেকে আসবে আমাদের দক্ষতা, যে দক্ষতা দেবে আমাদেরকে সেই ক্ষমতা যেটা দিয়ে আমরা আমাদের আইনত দিকগুলোকে নির্ধারণ করতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো, চয়েস করতে পারবো। অর্থাৎ কিনা নিজের ক্ষমতাকে নিজে অনুভব করতে পারবো, ক্ষমতার বোধ, আর সেই ক্ষমতার বোধ থেকে দায়িত্বকে অগ্রাধিকার দেওয়া, কর্তব্যকে স্বীকার করা। উইমেন এম্পাওয়ারমেন্ট বা এম্পাওয়ারমেন্ট যার কথাই বলি না কেন, আমরা একটা প্রচলিত কথা তো বলি যে অর্ধেক আকাশ জুড়ে আছে যারা। আমি এই কথাটাকে একটু মডিফাইড ফর্মে দেখি, সেটা হলো 1/3 আকাশ। কারণ এখন আর আমরা দুটো জেন্ডারের কথা তো বলবো না, আমরা 3টে জেন্ডারের কথা সবাই জানি, সুতরাং আকাশটাকেও 3টে ভাগ করে নিতে অসুবিধা তো নেই। যদিও উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলছি, উইমেন্স ডে এর কথা বলছি, কিন্তু শেকড়টা জড়িয়ে আছে পুরো মানব জাতির বিকাশের মধ্যে, মানব জাতির ক্ষমতায়নের মধ্যে। একজন ব্যক্তি হিসেবে তিনি নারী হন, পুরুষই হন, বা তৃতীয় লিঙ্গের মানুষই হন না কেন, যিনি হন না কেন তিনি মানুষ। তার সর্বত অধিকার রয়েছে তার শুধু বেঁচে থাকার, টিকে থাকার নয়, একেবারে পরিপূর্ণ মানুষ হয়ে বিকশিত হওয়ার। তার নিজস্ব যে ক্ষমতা, তার নিজস্ব যে স্বাতন্ত্র নিয়ে, যে সম্ভাবনা নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছেন, সেটাকে সম্পূর্ণভাবে প্রকাশিত করবার যে সক্ষমতা, যেটা আসে শিক্ষার মধ্যে দিয়ে, সচেতনতার মধ্যে দিয়ে, সেইটা সম্পূর্ণ হতে পারে দৈনন্দিন জীবনযাপনের প্রত্যেকটি আচরণের মধ্যে দিয়ে। আমরা যারা আজকে এখানে জড়ো হয়েছি, আমরা আর কিছু না হোক একটা কাজ খুব সহজভাবে, সচেতনভাবে করতে পারি, যে যা কিছু আচরণ আমরা জীবনে করি, আমাদের প্রত্যেক দিনের জীবনে যে আচরণ করি, সেই আচরণের মধ্যে দিয়ে আর একজন মানুষের দিকে শুধু মানুষ হিসেবে তাকে চেনা, নারী পুরুষ বা অন্য কোনো দিক থেকে বিচার না করে শুধুমাত্র মানুষ হিসেবে তাকে দেখা, তাকে পারসিভ করা বা তার সঙ্গে আচরণ করার ক্ষেত্রে সেটা মনে রাখা খুব সহজ কাজ কিন্তু নয়। যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বড় হই, সেখানে পরতে পরতে আমাদের মধ্যে ঢুকে গিয়েছে এমন কিছু বৈষম্যের তন্ত্র, বৈষম্যের ভাবনা, যেগুলো আমাদেরকে আলাদা করে দেয় সমস্ত কাজ, সমস্ত আচরণকে। কোনটা মেয়েদের, কোনটা ছেলেদের, বা কোনটা অন্য কারুর মতন, এটা সম্পূর্ণভাবে সমাজের দ্বারা আরোপিত হয়ে যায়। যেখান থেকে আমরা এই ডিসক্রিমিনেশনের তত্ত্ব পাই, এই জেন্ডার বায়াসনেস যে শব্দটা উঠে এলো, জেন্ডার এই শব্দটার মধ্যে এই সমাজের আরোপিত কিছু নিয়মাবলী রয়েছে। এম্পাওয়ারমেন্ট বলতে গিয়ে এই কথাটা বারে বারে আসে, কারণ এম্পাওয়ারমেন্ট বারবার স্বাধিকারের কথা বলে, আরো ভালোভাবে পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার কথা বলে, নিজের পছন্দ, নিজের চয়েসকে
প্রসারিত করবার কথা বলে। যখনই সেটা আসবে স্বাভাবিকভাবেই এই ধরনের যে সামাজিক বা সমাজ আরোপিত যে বৈষম্য, সমাজ আরোপিত যে নিয়মাবলী, সেটা কথা বলা, চলা, খাওয়া দাওয়া, হাঁটা চলা সবকিছুর মধ্যেই সমাজ আরোপিত কিছু নিয়মাবলী রয়েছে, যে নিয়মের আতশ কাছে আমরা সবাই সবাইকে মাপি। সেই জায়গা থেকে পরিবর্তন সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। এই যে প্রতিটি উদ্যোগ, এর মধ্যে দিয়ে আমরা সেই পরিবর্তনের পদক্ষেপেই চলছি। আমার আন্তরিক শুভেচ্ছা। এই ওয়েবিনারের সাফল্য অবশ্যই সম্ভাবিত হবে এবং এই সাফল্যের মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই সেই উত্তরণের একটা চিন্তার বীজ বপন করতে পারবো, যেখান থেকে আমরা স্বক্ষমতায়নের কথা ভাববো, সেলফ এম্পাওয়ারমেন্টের কথা ভাববো। আর এই নারী দিবসের দরজার মধ্যে দিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হব এই ক্ষমতায়নের আলোকে আমাদের পারিপার্শ্বকে দেখতে। আমাদের ছাত্রছাত্রীদের কাছেও আমার এই আবেদন যে আমরা এই ক্ষমতায়নের যেটুকু ধারণা নিজেদের মধ্যে নিতে পারছি, নিজের চয়েস, নিজের জীবন, নিজের দায়িত্ব, এই ক্ষমতার জায়গা থেকে, ক্ষমতায়নের জায়গা থেকে, ক্ষমতার বোধের জায়গা থেকে আমরা নিশ্চয়ই নিজেদের জীবন যাপনে তার প্রতিফলন ঘটাবো। সবাইকে ধন্যবাদ। সর্বতোভাবে এই ওয়েবিনারের সাফল্য কামনা করি। আমি এখানেই শেষ করলাম। খুব সুন্দর রীতা, ডক্টর রীতা সোম, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর করে এত সাবলীল ভাষায় মানে বুঝিয়ে বললেন যে ক্ষমতায়নের পদ্ধতিটা কেমন হবে আর কেমন করে আমরা নিজেদেরকে গড়ে তুলবো এবং কি করে আমরা আস্তে আস্তে সত্যি সত্যি বোধটাকে আমরা জাগরিত করব নিজেদের মধ্যে, এবং কাউকে ডিপ্রাইভ করে নয়। আমি আগেও বলছিলাম যে আমরা ঠিক কিভাবে এগিয়ে যাব সমতা বা, খুব সুন্দর করে বললেন। রীতাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। রীতা আমার খুবই বন্ধু, এবং আমি মনে করতে পারছি রীতা, যে গতবার আমার ডিপার্টমেন্টে বিগত বেশ 2-3 বছর ধরেই আমার ডিপার্টমেন্টে আমরা আমাদের কলেজের যারা মানে যুথিকা ছিল বা আমাদের আরো যারা ম্যাডাম আছেন তাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো অনুষ্ঠান হয়। তো গতবার আমরা, রীতা ম্যাডাম আমাদের কলেজে এসেছিলেন, পরীক্ষা নিতে এসেছিলেন। তো আমরা সেই সময় রীতা ম্যাডামকে পেয়েছিলাম এবং খুব সুন্দর শুনেও ছিলাম। বিভিন্ন ওয়েবিনারে বিভিন্ন সময় আমরা ডক্টর রীতা সোমকে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে খুবই ক্ষুদ্র সময়ের মধ্যে আমি মানে পেলাম আপনাকে। অনেক ধন্যবাদ রীতা। আমার তরফ থেকেও ধন্যবাদ লিপিকা দি, কারণ এই সময়টা যখন আমরা একটা অন্যরকম সময় রয়েছি, সবকিছু থেকে জীবনটা যখন আটকে আটকে যাচ্ছে, সেই সময় সাহস করে অনেক কিছু করতে চাইলেও আমরা করে উঠতে পারছি না। আমি তো পারছিলাম নাই। আমাকে সত্যি কোথাও একটা সেই বেড়াজালের জায়গা থেকে ভেঙে বের করে আনার জন্য লিপিকা দিকে এবং তার পুরো টিমকে ভীষণ ধন্যবাদ। কারণ আমি সত্যি যে অবস্থার মধ্যে রয়েছি এবং যে এই করোনার জন্য আমরা সবাই যেভাবে বন্দী হয়ে রয়েছি, সেই জায়গা থেকে এই আলোচনা, এই সুযোগ আমার কাছে একটা অক্সিজেন। সেই জন্য অনেক ধন্যবাদ। একদমই। আমাদের এই নিরন্তর চেষ্টা নিশ্চয়ই চলবেই, আগামী দিনেও চলবে। আমি এখন আমাদের মধ্যে রয়েছেন আমাদের যে আজকের মূল বক্তা, রিসোর্স পার্সন আমাদের সঙ্গে রয়েছেন। আমি তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের ডক্টর শৈলী চৌধুরীকে অনুরোধ করবো। ওভার টু ইউ, শৈলী। Thank you, Dr. Shom, for sharing your valuable insights. We will take up questions at the end of the lectures. আমরা chat box এ দিয়েছি, যদি কারোর কোনো questions থাকে আপনাকে, তো আমরা after all the lectures আমরা সেটা we'll take up and have a discussion in the interactive session. Now we move on to our lecture of our distinguished resource person, Mr. Abhishek Das Majumdar. I have the honor and privilege of introducing Mr. Das Majumdar, posted at Judicial Magistrates Court, Paschim Medinipur, Chodor. Mr. Dash Majumdar have conducted various criminal cases on behalf of prosecution state, including those related to crime against women, such as cruelty in matrimonial house, dowry, molestation, and others. Mr. Dash Majumdar's duty is to prosecute the offender, that is the accused, in the court of law. He has a huge responsibility and he has been continuing with this fight. We request you to share your valuable insights and your real life experience with us. Over to you, sir. Thank you, Dr. Choudhury. Respected Dr. Manobendra Mondol, Principal, Belda College.
Dr. Lipika Mondol, Assistant Professor, Dr. Sritama Mishra, and Dr. Shahidi Chaudhuri, Assistant Professor of Belda College, and Dr. Rita Shom, Assistant Professor of Shukuma Sengupta Mahavidyalaya. A very good afternoon to all of you. It is a matter of great honor for me to be present here through virtual mode with all the respected dignitaries. Today is the International Women's Day, and it is being celebrated by Belda College by organizing this webinar. We often talk about women empowerment. Today, women can shoulder each and every responsibility like that of a man. However, in spite of that, they have to face many difficulties, both in her own family as well as in the society. Not only that, not only in villages, but in urban areas, also when a girl child is born, the society looks down upon the mother only, as if she has committed a crime herself. From these aspects, our laws of the land have come to the rescue of women. এইখান থেকে আমি আমাদের যে আইনের যে পরিভাষায় যেখান থেকে উইমেনদের সুরক্ষার দিকটা সেটা আমি কিছুটা আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই। যেমন আজকে ধরুন যখন একটি মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরে সে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে সবার আগে। এবার সেখানে শ্বশুর বাড়িতে গিয়েও কিন্তু অনেক সময় সে তার শ্বশুর বাড়িতে স্বাভাবিক অবস্থা হয়তো থাকতে পারছে না, তার উপর বিভিন্ন রকম ভাবে টর্চার হচ্ছে, নির্যাতন হচ্ছে, শারীরিক টর্চার বলুন বা আপনার মানসিক অত্যাচার, সেগুলো করছে তার স্বামী করছে বা ধরুন তার যে শ্বশুর বাড়ির লোকজন যারা আছে তারা সবাই করছে। তো এইখানে রেস্কিউ করার জন্য কিন্তু আমাদের আইনটা এখানে আছে। তিনি যখন এইরকম কোনো ঘটনা তার সঙ্গে ঘটবে তখন তিনি ফার্স্টে কি করতে পারেন, তিনি ফার্স্টেই থানায় গিয়ে একটা কমপ্লেন লজ করতে পারেন, যার যার বিরুদ্ধে ওনার যা অভিযোগ আছে, ওনার হাজবেন্ড হোক কি ওনার ইনলজ কি ইভেন যদি কোনো হাজবেন্ডের বন্ধু বা সেরকমও কেউ থাকে যিনি রিলেটেড টু দ্যাট পার্টিকুলার ফ্যামিলি, সেক্ষেত্রে আপনার তার এগেনস্টেও কিন্তু সমস্ত রকম ভাবে কমপ্লেন করা যায়। এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে পুলিশ যদি এক্ষেত্রে আপনার কমপ্লেন যদি না নেয়, এক্ষেত্রে পুলিশের ডিউটি হচ্ছে টু রেজিস্টার অ্যান এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটার বেসিসে কোর্টে কেসটা স্টার্ট হয়ে যাবে, সুমোটো কেস। এবারে যদি পুলিশ আপনার এফআইআর না নিল, পুলিশ এফআইআর না নিলে আপনার নেক্সট স্টেপ হচ্ছে সেই এলাকার জুরিসডিকশনাল এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে সেই লেটার অফ কমপ্লেনটা আপনাকে পাঠাতে হবে। এইটা আমাদের হচ্ছে লিগাল কিছু কিছু স্টেজ থাকে, যেই স্টেজগুলো আমি ফলো আপ করে তারপর আমি কোর্টের দরজায় আসতে পারবো। এবার এখানে আপনার ডিউটি যেটা হচ্ছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে যখন একটা কমপ্লেন যাচ্ছে, তিনি দেখলেন সেই কমপ্লেনটাকে তিনি পেরুজ করলেন, এবং সেটা যদি মনে করেন যে হ্যাঁ ইট ইজ আ কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স বলতে আমি খুব সোজা বাংলায় বোঝায় যেটার এগেনস্টে যে অফেন্স গুলো হলে পুলিশ সঙ্গে সঙ্গে এফআইআর লজ করতে পারে। তখন এসপি লোকাল থানাকে ডাইরেকশন দেবে যে তোমরা এফআইআর লজ করো এবং এই কেসটাকে তোমরা প্রসিড করো। ইভেন এই এসপির কাছে যখন লেটার অফ কমপ্লেনটা গেল, তারপরেও যদি সংশ্লিষ্ট থানা কেস স্টার্ট না করে, সেক্ষেত্রে সেই নির্যাতিতা মহিলাটি কোর্টে এসে একটি কেস ফাইল করতে পারেন, যেটা আমাদের করা হয় আন্ডার সেকশন 156(3) অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। সেখানে কি হয়, সেই কেসটা যখন আমাদের ফাইল করা হচ্ছে, সেই কেসটা ফাইল হওয়ার পরে কোর্ট থেকে থানাকে ডাইরেকশন দেওয়া হয় যে তুমি এই যে অভিযোগপত্রটা উনি আমাদের পাঠিয়েছেন, এই লেটার অফ কমপ্লেনের উপর বেস করে তোমরা একটা এফআইআর টানো এবং এফআইআরটা রেজিস্টার করে একটা কেস তোমরা ইনভেস্টিগেশন স্টার্ট করো। একটা জিনিস মনে রাখা দরকার এখানে, আনটিল অ্যান্ড আনলেস দি এফআইআর ইজ রেজিস্টার্ড, ওই কেসের কোনো রকম গুরুত্বই থাকবে না আইনের চোখে। কারণ আপনার যতক্ষণ না কেসটার এফআইআর হবে, পুলিশের কিন্তু ইনভেস্টিগেশন করার কোনো রকম লিগাল বাইন্ডিং নেই। পুলিশ একমাত্র তখন ইনভেস্টিগেশন করবে যখন সে একটি এফআইআর ড্র আপ করছে। এইটা গেল আপনার 498(a) দিকটা, এটা আমাদের ইন্ডিয়ান পিনাল কোডে 498(a)। এরপরে আসি, একটা মহিলা যখন তার ওই আপনার কি বলে শ্বশুর বাড়িতে নির্যাতিতা হন, তখন স্বাভাবিকভাবেই এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাকে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বা বের করে না দেওয়া হলেও সেখানে এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করে যে উনি সেখানে নিজে প্রেজেন্ট থাকতে পারছেন না, সেখানে থেকে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ চালিয়ে নিয়ে যাওয়া ওনার পক্ষে অসম্ভব। সেই জায়গাটা দাঁড়িয়ে ওনাকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে হয়, এবং আইদার ওনার যে আপনার কি বলে
ওই মানে প্যারেন্টাল হাউস বা কোনো রিলেটিভের বাড়িতে ওনাকে থাকতে হয়। এবার সেখানে যে উনি থাকবেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ভরণ পোষণের মানে প্রসঙ্গ আসে, মেনটেনেন্স বা লিগাল টার্মে বললে অ্যালিমনি। সেই অ্যালিমনি উনি ক্লেম করতে পারেন ওনার হাজবেন্ডের কাছ থেকে। সেখানে আমাদের যেমন সিভিল লতেও প্রভিশন আছে, মানে যেখানে আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, হিন্দু ম্যারেজ অ্যাক্টেও মানে উনি অ্যালিমনি চাইতে পারেন ওনার হাজবেন্ডের কাছ থেকে। আবার আমাদের মানে ক্রিমিনাল লতেও সেকশন 125-এও উনি অ্যালিমনি চাইতে পারেন, মানে যেখানে এটাকে মেনটেনেন্স বলা হচ্ছে। এবং এছাড়া আমাদের বিয়ে অনেক সময় দু রকম ভাবে হয়, একটা হচ্ছে আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে, আরেকটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে। স্পেশাল ম্যারেজ অ্যাক্টটা কখন হয়, মানে সচরাচর যে বিয়েগুলো বিয়ের আগে যে রেজিস্ট্রেশন গুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে। সেখানে আপনার দুজন হিন্দুও করতে পারেন রেজিস্ট্রেশন, বা হিন্দু মানে একজন হিন্দু আর একজন মুসলিম, বা একজন হিন্দু আর একজন অন্য কোনো জাতির তিনিও করতে পারেন। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারেও কিন্তু মেনটেনেন্স বা অ্যালিমনি চাওয়ার একটা প্রভিশন আছে। এটা হচ্ছে আপনার হিন্দু ম্যারেজ অ্যাক্ট আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট পুরোপুরি সিভিল সাইডে। আর ক্রিমিনাল সাইডে আপনি যদি বলেন তো ক্রিমিনাল সাইডে আছে আমাদের সেকশন 125 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যেখানে যে স্ত্রী যখন তার মানে বাপের বাড়িতে হোক বা তিনি তার অন্য কোনো মানে আত্মীয়ের বাড়িতে, বা ইভেন যদি মানে প্যাটার্নাল হাউসে না থেকেও তিনি যদি কোনো রেন্টেড অ্যাকোমোডেশনে থাকেন, সেখানে থেকেও কিন্তু উনি এই মেনটেনেন্সের কেস ফাইল করতে পারেন, যেটা উনি করবেন কিন্তু মানে পুরোপুরি ওনার হাজবেন্ডের এগেনস্টে। সেখানে উনি ওনার বক্তব্য জানালেন যে মানে কিভাবে কিভাবে তিনি নির্যাতিতা হয়েছেন, কবে তার বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে ওনার সঙ্গে কি কি ঘটলো, কেন উনি শ্বশুর বাড়িতে থাকতে পারলেন না, তার একটা রিজনেবল গ্রাউন্ড থাকতে হবে। সেই মানে উনি যখন শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হলেন সেই সময়টা, বা এইসব সমস্ত আনুষঙ্গিক মানে বিষয়গুলো উল্লেখ করে কোর্টের কাছে আপনার সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটা ওনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আন্ডার সেকশন 125 অফ দ্য সিআরপিসি। সেখানে অ্যাপ্লিকেশন যখন করা হবে, অ্যাপ্লিকেশন করার পরে যিনি হাজবেন্ড থাকবেন তিনি হবেন অপোজিট পার্টি। ওনার কাছে ফার্স্টে একটা সমন যাবে, কোর্ট থেকে সমন পাঠানো হবে। সেই সমনের ডেটে ওনারা মানে উনি হাজবেন্ড কোর্টে এসে অ্যাপিয়ার করলেন। এবার কোর্ট তো কখনো মানে একতরফা শুনেই কখনো তার রায় দিয়ে দেবে না। কোর্ট হাজবেন্ডে যখন আসবেন, হাজবেন্ডকে আসবেন এবং ওনাকে একটা অপরচুনিটি দেওয়া হবে যে আপনি মানে এই যে আপনার স্ত্রী এই অ্যালিগেশন গুলো করেছেন, তো এর এগেনস্টে আপনার কি কি বলার আছে। উনি ওনার বক্তব্য যা যা আছে, কাউন্টার অ্যালিগেশন হোক কি সেই অ্যালিগেশন গুলোকে রেফিউট করা হোক, সেগুলো করে উনি ওনার বক্তব্য জানাবেন, যেটাকে রিটেন অবজেকশন বলা হবে। সেই রিটেন অবজেকশনের থ্রু দিয়ে উনি ওনার বক্তব্য জানালেন যে না, আমার স্ত্রী যে যে অভিযোগগুলো করেছেন তার রেসপেক্টে আমার এই এই বক্তব্য আমার বলার আছে। এবার সেই বক্তব্য যখন উনি ফাইল করে দিলেন, তারপরে দুপক্ষের বক্তব্য শুনে কোর্ট একটা রায় দেবে। এবার অনেক সময় কি হয় আমাদের মানে ইন্ডিয়াতে বলুন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলুন, স্টেট টু স্টেট ভ্যারি করে অনেক সময়। এখানে আমাদের লোয়ার কোর্টে পেন্ডেন্সি অফ কেসেস এত বেশি যে দিনে হয়তো মানে এক একটা কোর্ট আপনার মামলা থাকে 200 থেকে 500, ডিপেন্ডিং আপন দ্য সার্কামস্টান্সেস এন্ড দ্য জুরিসডিকশন অলসো। তো সেখানে একটা মামলার নিয়ম হচ্ছে অ্যাজ পার ল এই মামলাগুলো 60 দিনের মধ্যে উইদিন 60 ডেজ ডিসপোজ অফ করতে হবে। কিন্তু এখানে কোর্ট এতটাই ওভারবার্ডেন থাকে যে এখানে 60 দিনের মধ্যে এগুলো ডিসপোজ অফ করা সম্ভব হয় না। তো সেখানে আর কোনো মানে অল্টারনেটিভ না থাকলে একটা কেসের ডেট পরে হয়তো আপনাদের কি বলবো আপনাকে 2 মাস 3 মাস পরে পরে। তো সেখানে এই যে একটা মূল যে মামলাটা সেটা যদি এতদিন ধরে টানা চলে, 2 মাস 3 মাস করে একটা ডেট চলবে, তার মানে সেই ইয়েটা করতে করতে মোটামুটি সেই কেসটা গিয়ে আপনার শেষ হবে আজ থেকে 2 বছর বা 3 বছর পরে। তাহলে এই 2 বছর বা 3 বছর সেই ওয়াইফের চলবে কিভাবে? তখন কোর্টে একটা অ্যাপ্লিকেশন করা যায়, দ্যাট ইজ কল্ড ইন্টারিম মেনটেনেন্স, মানে অন্তর্বর্তীকালীন কিছু খোরপোশ চাওয়ার জন্য কোর্টে একটা অ্যাপ্লিকেশন করা যায় যে আপাতত যার কাছে যা যা সাপোর্টিভ এভিডেন্স আছে, ডকুমেন্ট আছে যে আমার হাজবেন্ড অমুক জায়গায় চাকরি করেন, এই তার রোজগার, এই উনি মানে এই ওনার খরচা, এবং আমার রোজগার এই, বা আমি হয়তো কিছুই করি না, মানে সেখানে আমি ওনার কাছ থেকে এই টাকা ক্লেম করছি, and it is nothing but a claim, but it is also a right. এখানে দেওয়ার অর্থ এই নয় যে তাকে খুশি হয়ে কিছু দিয়ে দিলাম তা নয়, বা তাকে আমি ভিক্ষা দিলাম তা নয়। এটা অ্যাজ পার ল এবং আইন অনুযায়ী এটা উনি পেতে হকদার। সেক্ষেত্রে সেই ইন্টারিম অ্যাপ্লিকেশনটা যদি কোর্ট থেকে অ্যালাউ হয়, ইন্টারিম অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হলে তখন কোর্ট একটা অন্তর্বর্তীকালীন খোরপোশের কোনো অর্ডার দেবে, এবং সেই অর্ডারের বেসিসে যতদিন না এই মূল মামলাটা শেষ হবে, মানে এই যে আমার খোরপোশের যে মামলাটা সেটা যতদিন না শেষ হবে ততদিন হাজবেন্ডকে ওই টাকাটা ওয়াইফকে পেমেন্ট করে যেতে হবে।
in every month. এইটা একটা গেল আমাদের 125 125 এর দিকে। এছাড়া আমাদের আরেকটা আইন নতুন এসেছে, যেটা হচ্ছে আমাদের 2005 সালে দ্য প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টেও উনি মেনটেনেন্স চাইতে পারেন, যেটা ওখানে জাস্ট একটা অন্য একটা কলোকিয়াল টার্ম আছে, মানিটারি রিলিফ। এবার সেই মানিটারি রিলিফ ইজ নাথিং বাট দ্য মেনটেনেন্স অর অ্যালিমনি ইটসেলফ। এখানেও উনি মানিটারি রিলিফের ক্লেম করতে পারেন, কিন্তু এই মানিটারি রিলিফের সঙ্গে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ইনি এটা ছাড়াও আরো অনেক কিছু উনি করতে পারেন। সেটা হচ্ছে যেমন উনি এই যে মানে ওনার যে মেন্টাল অ্যাগনি হয়েছে সেই জন্য উনি কম্পেনসেশন চাইতে পারেন, সেরকম অর্ডার পাওয়া যেতে পারে। প্লাস রেসিডেন্স অর্ডার উনি চাইতে পারেন, যে আমি যে বাড়িটায় আছি, মানে আমার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে আমার থাকার জন্য একটা অর্ডার দেওয়া হোক, যাতে আমার হাজবেন্ড বা আদার যে ইনলজ আছে ওনারা যাতে কোনো রকম ওখানে আমাকে হ্যাম্পার না করেন। বেসিক্যালি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আমার মতে, আমি যতদূর মানে আপনার যতগুলো মামলা করেছি এখানে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কিন্তু তারাই করবেন যারা সংসার করতে চান। কারণ আমি নিশ্চয়ই ওই বাড়ি থেকে বেরিয়ে এসে আবার আমি ওই শ্বশুর বাড়িতেই থাকার জন্য রেসিডেন্স অর্ডার আমি কখনো ক্লেম করব না, আনটিল এন্ড আনলেস আই এম উইলিং টু কোহ্যাবিট উইথ মাই হাজবেন্ড। সেক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে আপনার রেসিডেন্স অর্ডার আছে, বা ইভেন ওখানে যদি মানে কখনো এমনও হয় যে তার যদি কোনো রকম ছেলে বা মেয়ে থাকে যাকে হাজবেন্ড জোর করে নিয়ে গেছে, তার একটা কাস্টাডি অর্ডারও চাওয়া যায়। এবং এটা অবশ্যই মানে ইম্পারেটিভ, মানে কাস্টাডি অর্ডার ওখানে শুধু যে মানে ওয়াইফ চাইবে তা না, ওখানে চাইলে কাস্টাডি অর্ডার হাজবেন্ডও মানে ক্লেম করতে পারেন, এই একটা প্রভিশন আছে। এবার ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টেও মামলা ফাইল করার জন্য ওই একই প্রসিডিউর, সেম অ্যাজ সেকশন 125। এবং এখানে মামলা মানে যখন একটা অ্যাপ্লিকেশন কোর্টের সামনে আসবে, তখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন করে প্রোটেকশন অফিসার থাকেন, যারা স্টেট গভর্নমেন্ট থেকে নিযুক্ত হয়ে থাকেন। এই প্রোটেকশন অফিসার যিনি থাকবেন, তিনি একটা ডোমেস্টিক ইনসিডেন্ট রিপোর্ট বানাবেন, এবং সেই ডোমেস্টিক ইনসিডেন্ট রিপোর্টটার মধ্যে সমস্ত রকম অ্যাবিউজ বলুন বা টর্চার যা যা হয়েছে সবকিছু ওখানে মেনশন করা থাকবে। সেই ডোমেস্টিক ইনসিডেন্টের রিপোর্টের উপর বেস করেও কিন্তু ম্যাজিস্ট্রেট অনেক সময় অর্ডার পাস করে দিতে পারে। এইটা গেল আমাদের মেনটেনেন্সের দিকের ব্যাপার। এরপরে আমরা আসি ইন্ডিয়ান পেনাল কোডের কিছু কিছু পেনাল প্রভিশনের দিকে। যেমন অনেক সময় আমরা শুনি যে শ্বশুর বাড়িতে থাকাকালীন শ্বশুর বাড়ির লোকজন হয়তো জোর করে মিসক্যারেজ করে দিয়েছেন ওয়াইফের, এবং দ্যাট মিসক্যারেজ হ্যাজ বিন ডান এগেনস্ট দ্য কনসেন্ট অফ দ্যাট পার্টিকুলার উইমেন। সেক্ষেত্রে সেটাও আইনের চোখে একটা মানে অপরাধগ্রাহ্য আইন, অফেন্স। সেখানেও আপনার ডাইরেক্ট এফআইআর পুলিশ স্টার্ট করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ অলসো ট্রায়াবল বাই কোর্ট অফ লন্ডন সেশনস কোর্ট। সেখানে পুলিশ এফআইআর স্টার্ট করার পরে বেসিং আপন দ্য মেডিকেল এভিডেন্স পুলিশ চার্জশিট দেবে। সেই চার্জশিটের উপর বেস করে সেই অ্যাকিউজড, দ্যাট ইজ দ্য হাজবেন্ডও হতে পারে, বা যিনি এই কাজটি করেছেন, যিনি অফেন্সটি করেছেন, তার ট্রায়াল হবে, বিচার হবে। বিচারে যদি এটা প্রমাণ হয় যে হ্যাঁ এই মিসক্যারেজের পেছনে ওনার হাত আছে, তাহলে ওনার জেল হবে বা সাজা হবে। আর যদি এই জিনিসটা মানে প্রমাণ না হয়, সেক্ষেত্রে উনি অ্যাকুইটাল হবেন, এবং ইট ইজ এক্সক্লুসিভলি বেসড আপন মেডিকেল এভিডেন্স। এখানে যে ওয়াইফ থাকবেন তার যে শুধুমাত্র মানে তিনি তো অবশ্যই বলবেন তার সঙ্গে কি হয়েছে, কিন্তু তার এক্সক্লুসিভ কথার উপর বেস করে কিন্তু কোনো কনভিকশন হতে পারবে না। সেখানে অবশ্যই মানে কোনো না কোনো সাপোর্টেড বাই মেডিকেল এক্সপার্ট থাকতে হবে। এই একটা দিক গেল। আরেকটা দিক, যেমন অনেক সময় আমাদের রাস্তাঘাটে যাওয়ার সময় শুনি বাসে বা ট্রামে বা এমনি রাস্তাঘাটে হতে পারে যে মানে কোনো না কোনো অশালীন আচরণ করা হয়েছে কোনো মহিলার সঙ্গে, দ্যাট ইজ কল্ড আউটরেজিং দ্য মডেস্টি অফ উইমেন। সেক্ষেত্রে আমাদের পেনাল প্রভিশন এর আগে ছিল মাত্র একটাই সেকশন, সেকশন 354 অফ দি ইন্ডিয়ান পেনাল কোড। আমাদের যখন দিল্লিতে নির্ভয়া কেসটা হলো, নির্ভয়া কেসের পরে আমাদের এই আইনটা পুরোপুরি অ্যামেন্ডমেন্ট হয়, এবং রেপ লজ হ্যাভ বিন টোটালি চেঞ্জড। এবং সেই শুধুমাত্র ধর্ষণ সংক্রান্ত আইনটাই যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তা না, এটার সঙ্গে আমাদের ওই শ্লীলতাহানি সংক্রান্ত আইনগুলোও কিন্তু আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেখানে যেমন আউটরেজিং দ্য মডেস্টি অফ উইমেন, তার জন্য কিছু মানে পেনাল প্রভিশন আছে, এবং এটা ছাড়াও কিছু সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য মানে প্রভিশন এসছে। ইভেন যদি কোনো মহিলাকে তার মানে কাপড় জামা ধরেও টানাটানি করা হয় উইথ দ্য ইন্টেনশন অফ ডিসরোবিং দ্যাট পার্টিকুলার উইমেন, সেটাও আমাদের
পেনাল প্রভিশনে এসছে। কোনো মহিলাকে যদি ফলো করা হয়, ফলো ফলো মিনস, হ্যাঁ এক্ষেত্রে একটা ব্যাপার হতে পারে যে তাকে ফলো করা হচ্ছে, হয়তো কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি কোনো ক্রাইম রেজিস্ট করার জন্য কাউকে ফলো করছে, সেটা কিন্তু সেই মহিলার এগেনস্টও যদি হয়ে থাকে সেটা কিন্তু কখনোই সেটা আইনের চোখে মানে অপরাধ হবে না, কারণ that particular person has been entrusted by the particular law to follow that particular women। কাজে সেক্ষেত্রে ওটা হবে না। কিন্তু অনেক সময় এই স্টকিং এর ঘটনাগুলো ঘটে যে একটি ছেলে একটি মেয়েকে ফলো করছে পেছন থেকে, সেখানে এটি অপরাধের আওতায় আসছে। তারপরে সোশ্যাল মিডিয়া আমাদের ফলোইং চলে অনেক সময়, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে আসে, যদিও সেটা নিয়ে অনেক ডিসপিউট আছে। এবারে ধরুন আমরা অনেক সময় অনেক রকম ইনসিডেন্ট শুনি যে কোনো মহিলা হয়তো কোনো হোটেলে গেছেন, বা হাজবেন্ড ওয়াইফ হয়তো কোনো হোটেলে গেছেন, বাইরে ঘুরতে গিয়ে থেকেছেন, সেখানে অনেক সময় কি হোল ক্যামেরা থাকে, যেগুলো আপনার বাথরুমে হোক কি হয়তো হোটেলের মধ্যে রাখা হয়েছে, সেগুলো এখন মানে অফেন্সের আওতায় এসছে। মানে এইগুলো যেন পার্টিকুলার সেকশন এনাক্টমেন্ট হয়েছে আফটার 2013 অ্যামেন্ডমেন্ট। এবারে যদি মানে এগুলো আগেও অফেন্সের আওতায় ছিল, কিন্তু সেগুলো বাই ওয়ে অফ ইমপ্লিকেশন আসতো, মানে বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, সেই জাজমেন্টের বেসিসে এগুলো আসতো। এবার এখন আফটার 2013 অ্যামেন্ডমেন্ট সেগুলো একটা পার্টিকুলার মানে সেকশনে এসে গেছে, এবং তার জন্য সেপারেট অফেন্স ক্রিয়েট করা হয়েছে, এবং সেগুলো পানিশেবল অফেন্স হয়েওছে। তারপরে যদি আমরা আসতে পারি যে এই যে মানে শ্লীলতাহানি বা ধর্ষণ সংক্রান্ত এই যে আইনগুলো, এগুলো এক্ষেত্রে সেই মহিলাটির বয়স থাকতে হবে 18 বছরের উপরে। এবার 18 বছরের নিচে যখন কেউ থাকছেন তাদের জন্য এর আগে যে আইনটা ছিল সেই আইনটাও কিন্তু আপনার এসছে 2012 সালেই, পক্সো অ্যাক্ট। সেই পক্সো অ্যাক্ট আসার পরে সেখানেও এই সেম যে অ্যালিগেশন গুলো, সেম যে অফেন্স গুলো, সেগুলোই কিন্তু ওখানে পানিশেবল, কিন্তু সেটা আপনার একটা মানে সার্টেন প্যারামিটার অফ এজ হ্যাজ বিন ফিক্সড উইচ ইজ 18। 18 বছরের নিচে যদি কোনো মানে ওখানে তো তাকে মহিলা বলা যাবে না, হয়তো শি ইজ আ গার্ল। অনেক সময় এমনও কিছু ইনসিডেন্ট আমরা পেয়েছি হয়তো 10 বছরের কোনো মেয়ের সঙ্গেও খারাপ কিছু ঘটনা ঘটেছে। তো সেই ইনসিডেন্ট গুলো আমাদের আসবে আন্ডার পক্সো অ্যাক্ট। এবং এই পক্সো অ্যাক্টটা কিন্তু অত্যন্ত কড়াভাবে এনাক্টমেন্ট করা হয়েছে, যেখানে সাজা কিন্তু মানে কম করে 10 বছর, মানে বিভিন্ন সেকশন আছে মানে অ্যাজ পার আপনার বিভিন্ন সেকশন অনুযায়ী, সেক্ষেত্রে আপনার 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন আছে, ইভেন কিছু কিছু অফেন্সের ক্ষেত্রে ডেথ পানিশমেন্ট পর্যন্ত আছে, ডেথ পেনাল্টি সেটাও আছে। তো এই কঠোর আইনটা কিন্তু আমাদের 2012 সালের পরে এসছে। এবার এই আইনটার পরেও কিন্তু আমাদের দেশে যে এবার হ্যাঁ একটা প্রশ্ন আসতে পারে যে এই আইনগুলো এনাক্টমেন্ট হওয়ার পরেও কি দেশে এই সংক্রান্ত ঘটনাগুলো মানে ঘটে মানে আপনার কমে গেছে, সেটা স্ট্যাটিস্টিক্স বলবে। তবে একটা আইন যখন কিছু আনা হচ্ছে সেটা এমন নয় যে সেটা কোনো ঘটনাকে কম করার জন্য, অ্যাটলিস্ট সেটা যে পার্টিকুলার লোকজন আছেন যারা এই কাজগুলো করবেন তাদের মনে একটা ভীতি প্রদর্শন করা যেতে পারে যে হ্যাঁ এই যে আইনটা এসছে, তুমি এই কাজটা করলে কিন্তু তোমার এই সাজা হতে পারে, তোমার ফ্যামিলি কিন্তু পুরো ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু এখানে এই আইনগুলো এভাবে এসছে। এবং সেই সংক্রান্ত আপনার 2013 সালেও যখন আমাদের ওই ধর্ষণ সংক্রান্ত মামলা, এই ধর্ষণ সংক্রান্ত যে মানে প্রভিশনটা সেগুলো যখন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেখানে ধর্ষণের সংজ্ঞাটাই আমূল পাল্টে দেওয়া হয়েছে। যেখানে আগে মানে শুধুমাত্র একটা মানে অকেশনকে এর আওতায় আনা হতো, এখানে শুধু ওই একটা পার্টিকুলার অকেশন না, এছাড়াও কিন্তু অন্যান্য অনেক সার্কামস্টান্সেস আসছে যেগুলো কিন্তু সেই ধর্ষণের সংজ্ঞার আওতায় ডাইরেক্ট চলে আসছে, যেগুলোর জন্য কিন্তু আগে হয়তো পানিশমেন্ট ছিল হয়তো শ্লীলতাহানির কোনো সেকশনে সেগুলোর পানিশমেন্ট হতো, সেগুলো এখন ডাইরেক্ট কিন্তু ধর্ষণ সংক্রান্ত যে সেকশন আছে তার আওতায় চলে আসবে, যাতে অ্যাটলিস্ট তার পানিশমেন্টটা অনেক হায়ার করা যায়, তার পানিশমেন্টটা অনেক বেশি তার ওখানে স্ট্রং থাকে। তো এই কয়েকটা অ্যাসপেক্ট আমি আপনাদের বলতে পারি যেগুলো মানে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, পক্সো অ্যাক্ট এবং ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে যেগুলো উইমেন মানে মহিলারা যারা আছেন তারা সুযোগ সুবিধা পেতে পারেন। এবং এই সংক্রান্ত মামলাও প্রচুর হয় কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ এক্ষেত্রে একটা জিনিস বলা অবশ্যই দরকার, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে 498A যেমন এই যে মানে ক্রুয়েল টু উইমেন, শ্বশুর বাড়িতে যে আপনার মানে বধূ নির্যাতনের যে মামলাগুলো হয় সেগুলো কি সব ক্ষেত্রেই সত্যি থাকে না, সব ক্ষেত্রে হয়তো সেগুলো সত্যি থাকে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলোর অ্যাডভান্টেজ নেন তারা। কারণ এটা যদি আমি বলবো তো সেটা আমাকে মানে অবশ্যই ইম্পার্শিয়ালি বলা উচিত জিনিসটা, কারণ এখানে অ্যাডভান্টেজও ওনারা নেন। কারণ আগে কি ছিল, আগে ছিল একটা 498A যখন কোনো বধূ নির্যাতনের মামলা কোনো মহিলা করবেন অটোমেটিক অ্যারেস্ট,
তার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হবেই। আগে এক্ষেত্রে একটা নিয়মের কথা বলি, এটা একটা মানে আইনের চোখে একটা লিগাল ডিউটির পরে পুলিশের ওপর, যে তুমি যখন কোনো একটা এফআইআর পাচ্ছ, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যখন তোমার কাছে রেজিস্টার হচ্ছে, তখন পুলিশের একটা প্রিলিমিনারি এনকোয়ারি করার ডিউটি পড়ে। যে হ্যাঁ, আমি আগে প্রিলিমিনারি এনকোয়ারি করি যে এই মানে অফেন্সটা সত্যি মানে প্রাইমা ফেসি আমার মনে হচ্ছে কিনা যে এই ঘটনাটা সত্যি কিনা। ফর এক্সাম্পল, একটা যদি মানে বধূ নির্যাতনের মামলা হয়, তো সেক্ষেত্রে যারা আপনার অ্যাভেলেবেল উইটনেস আছে সেই সাক্ষীদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। সেই জিজ্ঞাসাবাদ করে যদি সেটা দেখা যায় যে হ্যাঁ ওই মহিলার বক্তব্যের সঙ্গে ওই সাক্ষীদের মানে বক্তব্যেরও মিল আছে, এবং সেই সাক্ষীদের হতে হবে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, নট রিলেটেড উইটনেস। আমাকে যদি কোনো ওয়াইফ এসে এফআইআর করলো, এবার সেখানে সাক্ষী দিচ্ছে ওয়াইফের বাবা এবং মা, দে আর কল্ড ইন্টারেস্টেড উইটনেস, কারণ তাদের তো ওই মামলাতে ইন্টারেস্ট আছে, কাজে তারা সেই ওয়াইফের হয়ে বলবেনই। এখন যদি কোনো পাড়া প্রতিবেশী এসে ইম্পার্শিয়াল কোনো উইটনেস দেন, সাক্ষী দেন, তো সেক্ষেত্রে তার ক্রেডিবিলিটিটা কিন্তু তার বাবা মার থেকে অনেক বেশি হবে, কারণ ওর সঙ্গে কিন্তু এনার কোনো রকম ডাইরেক্ট কানেকশন নেই, হি ইজ অ্যান ইম্পার্শিয়াল উইটনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে পুলিশের একটা ডিউটি পড়ে যে আমি একটা মানে এনকোয়ারি করব, যদি সেখানে রেজাল্ট আমি বুঝি যে হ্যাঁ এটা আমার জন্য মানে এই অফেন্সের মধ্যে সারবত্তা আছে, দেন আই উইল প্রসিড ফর অ্যারেস্ট। সেইটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ফলো করা হতো না, এবং মানে হতো না বলবো না, ইভেন এখনো কিছু কিছু ক্ষেত্রে হয় না, যে কারণে একটা এফআইআর আসা মাত্রই পুলিশ গিয়ে তার হাজবেন্ডকে অ্যারেস্ট করতো। একটা সোসাইটাল মানে প্রেস্টিজ বলে ব্যাপার থাকে, তাদের রেপুটেশন হ্যাম্পার হয়। অনেক সময় দেখা গেছে মানে পুলিশ গেছে রাত্রি 2-2-2:30টার সময় হাজবেন্ডকে অ্যারেস্ট করতে, যিনি হয়তো একটা কোনো মানে বড় কোম্পানিতে চাকরি করেন, তার সোসাইটাল প্রেস্টিজটা কোথায় যাবে? হি ইজ নট আ বন্ডেড ক্রিমিনাল, হি ইজ নট অ্যান এসকেপিস্ট, হি ইজ নট অ্যান অ্যাবসকন্ডার, যে উনি পালিয়ে গেছেন, ওনাকে রাত দুপুরে গিয়ে না ধরলে উনি সকালে আবার কোথাও বেপাত্তা হয়ে যাবে। এরকম এই সব কিছু কিছু মানে পুলিশের ওভার অ্যাকশনের জন্যই আমাদের সুপ্রিম কোর্টের রিসেন্ট রিসেন্ট বলবো না, তাও ওটা মোটামুটি 4-5 বছরের উপর হয়ে গেছে, একটা জাজমেন্ট এসেছিল, যেই জাজমেন্টে অ্যাটলিস্ট মানে পুলিশের উপর একটা ডাইরেকশন অনারেবল সুপ্রিম কোর্ট থেকে এসেছিল, যেখানে বলা হয়েছিল যে নো অটোমেটিক অ্যারেস্ট ইন 498 এ কেসেস, যেখানে কোনো অফেন্স হলে কোনো এফআইআর হলে সঙ্গে সঙ্গেই তাকে অ্যারেস্ট করা কিন্তু হবে না। আগে পুলিশ এনকোয়ারি করবে, যদি দেখে মনে হয় যে হ্যাঁ তার ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করার প্রয়োজন আছে, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। আর যদি মনে করে যে না তাকে অ্যারেস্ট করার প্রয়োজন নেই কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে, তখন পুলিশ আন্ডার সেকশন 41A অফ দ্য সিআরপিসি একটা নোটিশ পাঠাবে। সেই নোটিশ পাঠিয়ে তাকে ডেকে পাঠাবে আসামিকে, মানে আসামি বলছি আমি ইন দ্য সেন্স সেই হাজবেন্ড এবং সেই অ্যাকিউজডকে ডেকে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। তারপর যদি মনে হয় যে হ্যাঁ একে অ্যারেস্ট করার প্রয়োজন আছে, তখন সে করতে পারে, কিন্তু তার জন্য তাকে রিজনেবল গ্রাউন্ড শো করতে হবে যে হ্যাঁ আমি কেন তাকে অ্যারেস্ট করছি। এবার মানে এই জাজমেন্টটা আসার পর থেকে কিন্তু মোটামুটি অটোমেটিক অ্যারেস্ট ব্যাপারটা বন্ধ হয়েছে, এবং শুধুমাত্র এই জাজমেন্টটা 498 কেসে এলেও ওখানে সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন ছিল যে যেসব অফেন্সের ক্ষেত্রে 7 বছর অব্দি পানিশমেন্ট, সেই 7 বছরের নিচে যে অফেন্সগুলো, সেই অফেন্সগুলোর ক্ষেত্রে পুলিশকে কিন্তু নোটিশ দিয়ে ডাকতেই হবে, না ডেকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। হ্যাঁ, পুলিশ কখন অ্যারেস্ট করতে পারবে? যখন দেখবে যে হ্যাঁ আমি যদি একে নোটিশ দিয়ে ডেকে আনাই তার মধ্যে ও হয়তো পালিয়ে যাবে। ফর এক্সাম্পল আমি একটা যদি বলি যে আমাদের একটা চুরি হয়েছে কোথাও বাড়িতে, যে চুরির সাজা হচ্ছে ম্যাক্সিমাম 3 বছর, মানে 7 বছরের নিচে। এবার সেই চুরির সাজার ক্ষেত্রে আমি এখন যদি যে চোর তাকে যদি আমি নোটিশ দিয়ে থানায় ইনভাইট করে আনি যে তুমি এসো আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করবো, সে চোর তো সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। সেক্ষেত্রে পুলিশকে মানে অ্যারেস্ট করা ছাড়া কোনো উপায় নেই। তো এই ক্ষেত্র ছাড়া পুলিশের কিন্তু হাত কিছু কিছু ক্ষেত্রে বাঁধা থাকে। তো এই মোটামুটি আমি আপনাদের বলতে পারি যে এই সংক্রান্ত আইনগুলো আছে উইমেন রিলেটেড, যেগুলো আপনারা চাইলে এটা শেল্টার নিতে পারেন এবং মানে নেনও বহু মহিলা। তবে হ্যাঁ একটা দিকে বলা যায় এইগুলো যেমন মানে আমাদের কনস্টিটিউশনেই আছে যে আমি কোনো উইমেন এবং চিলড্রেনের জন্য কোনো স্পেশাল প্রভিশন স্টেট করতে পারে, লেজিসলেচার বা পার্লামেন্ট স্পেশাল প্রভিশন কিন্তু করতে পারেন। তো সেই প্রভিশনের বেসিসে কিন্তু অনেক স্পেশাল ল এসছে যেগুলো কিন্তু মানে মহিলাদের জন্য, এবং সেই স্পেশাল ল গুলোতে কিন্তু মহিলারা অনেকটাই অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে। তো একটাই রিকোয়েস্ট সবার কাছে থাকবে যে যাতে কেউ এটা সুযোগ না নেন আপনারা। এখানে অনেক ছাত্রছাত্রীও হয়তো আছেন, যাতে এরাও পরবর্তীকালে মানে এই সিচুয়েশনে হয়তো পড়তেও পারেন বা নাও পড়তে পারেন, গড ফরবিড, কিন্তু এইগুলো যেন কখনো সুযোগ না নেওয়া হয়। আইনটা আছে শুধুমাত্র আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এই আইনের সাহায্যে যাতে আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি,
নিজেদেরকে নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারি, এইগুলোই হচ্ছে আমাদের আইনের মুখ্য উদ্দেশ্য। তো এই হচ্ছে আমার বক্তব্য মোটামুটি। এবং এছাড়া আর উইমেন রিলেটেড মানে প্রভিশন অ্যাজ সাচ কিছু নেই। অ্যান্ড মোর ওভার আই উড লাইক টু অ্যাপ্রিসিয়েট the deliberation given by Dr. Rita Shom, and education is in its true sense of the term. Thank you all of you. অনেক ধন্যবাদ মিস্টার অভিষেক দাস মজুমদারকে। খুব সুন্দর করে আমাদের আইনের দিকগুলো দেখিয়ে দিলেন এবং আইনের যেন সত্যি সঠিক ব্যবহার হয় সেই দিকটাও আমাদের মাথায় রাখার অবশ্যই দরকার। এবং আইন যেন আমাদের সত্যি মানে আইনের সহায়তা আমরা নিয়ে যাতে সত্যি সত্যি সমাধানের রাস্তা যাতে খুঁজে পায়। আমাদের ভবিষ্যতের মানে যারা কান্ডারি ছাত্রছাত্রীরা, তাদের নিয়েই আমাদের মূলত আজকের এই অনুষ্ঠানের আয়োজন এবং তাদের কথা ভেবেই তারা যেন তাদের অধিকারের দিকগুলোকে বুঝে নিতে পারে বা পারস্পরিকভাবে তাদের এই বুঝে নেওয়াটা যেন থাকে, সেটার মানে সেই কথা মাথায় রেখে আজকের এই আমাদের ওয়েবিনার। এবং আমার মনে হয় যে ডক্টর রীতা সোম এবং মিস্টার অভিষেক দাস মজুমদার দুজনের বক্তব্য থেকেই আমরা খুব সুন্দরভাবে সেই বুঝে নেওয়ার দিকগুলো বা সেই পথ নির্দেশিকা আমরা পেলাম। আমাদের কয়েকটা প্রশ্ন আছে। আমি মিস্টার মানে অভিষেক বাবুকে আমি বলবো যে একটু যদি যারা শুনলো আমার ছাত্রছাত্রীরা একটু ভিডিওটা যদি আপনি অন করেন, আপনাকে যদি একটু দেখতে পায়। হ্যাঁ বলুন। একদমই। আমাদের কয়েকটা প্রশ্ন আছে, একটু নেব না ওরা নিজেরাই বলবেন? যদি আমি একটু নামগুলো বলি তাহলে ওদের সঙ্গে ইন্টারাকশনও হবে। তো আমরা একটা প্রশ্ন পেয়েছি সিরিন সার্ভার, সবাই একটু কোঅর্ডিনেট করো। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমাদের দুটো প্রশ্ন এসেছে এবং আমরা আরো এনকারেজ করছি যদি কারোর কোনো প্রশ্ন থাকে ডক্টর রীতা ম্যাডাম এবং মিস্টার অভিষেক দাস মজুমদার স্যারকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারবে। তো প্রথম আমরা যে কোয়েশ্চেন নেব হচ্ছে শিরিন সার্ভারের থেকে। শিরিন সার্ভার, আর ইউ হ্যালো হ্যাভ ম্যাম, টু আনমিউট শোনা ইয়োরসেলফ? ইয়েস। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। এবার মানে তুমি তোমার প্রশ্ন, তোমার কার জন্য তোমার প্রশ্ন? হ্যাঁ ম্যাম, ডক্টর রীতা সোমের ম্যাডামের কাছে। ম্যাডাম, আচ্ছা তুমি নিজেকে ইন্ট্রোডিউস করে তোমার কোয়েশ্চেনটা করবে। ইয়েস ইয়েস। হ্যাঁ, আমি সিরিন সার্ভার, আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একজন রিসার্চ স্কলার। আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের দিনে আমি আপনাদের সকলকে, উপস্থিত সকলকে এই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আসলে আমার নিজস্ব গবেষণার জায়গাটাও যেহেতু নারী কেন্দ্রিক, সেহেতু আমি আরো বেশি উৎসাহী হয়ে পড়েছি আজকের এই আপনাদের ওয়েবিনারে, এবং আপনাদের বেলদা কলেজের পক্ষ থেকে এই ধরনের একটি ওয়েবিনার নারী দিবসের দিনে পালন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে ডিরেক্টলি রীতা ম্যামের কাছে। উনি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে উপস্থাপনা দিলেন, খুবই চমৎকারপ্রদ হয়েছে। আমি ওনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে উইমেন এম্পাওয়ারমেন্ট এই টার্মটা কি আসলে রিয়েল কোনো টার্ম, নাকি এটা একটা ইউটোপিয়া বা একটা আইডিয়াল সিচুয়েশন, যেটা আমরা কল্পনার মধ্যে ভাবি যে হ্যাঁ উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, কিন্তু আসলে কি আমরা ফিল্ডে এটা দেখতে পাই যে আসলে নারীর ক্ষমতায়ন হচ্ছে, নাকি এটা একটা ইউটোপিয়ান সিচুয়েশন? আর আমার আরো একটি প্রশ্ন আছে ম্যামের কাছে, যে যদি উইমেন এম্পাওয়ারমেন্ট একটা রিয়েল টার্ম হয়ে থাকে, রিয়েল সিচুয়েশন হয়ে থাকে, তাহলে ফেমিনিজম বা ফেমিনিস্ট মুভমেন্টকে এই উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে উনি কিভাবে জুড়ে দেখছেন? ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর বিউটিফুল কোয়েশ্চেন। আচ্ছা, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, প্রশ্নের মধ্যে আসলে দুটো প্রশ্ন, আমি এটাকে তিনটে ভাগে ভাগ করে উত্তর দিই। প্রথম কথাটা যেটা উইমেন এম্পাওয়ারমেন্ট এর রিয়ালিটি নিয়ে। এখন এম্পাওয়ারমেন্ট শব্দটা অরিজিনেট হয়েছে আমেরিকান কমিউনিটি সাইকোলজি থেকে, যেটা আমরা সবাই বোধহয় জানি 1981-এ, যার সঙ্গে মার্কসিস্ট থিওরির একটা সম্পর্ক রয়েছে, যেখানে সবার ক্ষমতায়নের যে ব্যাখ্যাটা আমরা আলোচনার মধ্যে আনলাম সেখানে রয়েছে নিজের জীবনের
চার্জ নিজে নেওয়ার ব্যাপার রয়েছে। তাহলে এম্পাওয়ারমেন্ট এর যদি একটা তত্ত্ব থেকে থাকে এবং সর্বতোভাবে সর্বস্তরের মানুষের ওপরে এর যদি প্রয়োগ সম্ভব হয়ে থাকে, তাহলে নারী ক্ষমতায়ন কেন নয়? সুতরাং এখানে কোনো কল্পনার জায়গা নেই, বাস্তবিক ভাবেই আমরা যদি মানবতার দৃষ্টিভঙ্গিতে দেখি, যেটা আমি আমার আলোচনার মধ্যে আনার চেষ্টা করেছি, যে নজরটাকে ঠিক রেখে, মানে দৃষ্টিটাকে ঠিক রেখে দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাও, এই যে বক্তব্য একটা রয়েছে না, যে দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি পাল্টাও, সেটাকে যদি আমরা ক্যাচ করি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে সাথেই নারী ক্ষমতায়ন, এই ক্ষমতায়নের সঙ্গে নারীকে যোগ করে এই যে সম্পর্ক, এটার বাস্তবতাও আমরা খুঁজে পাবো। যেটা প্রকৃতিগতভাবে বলা হয় যে যেমন নেচার চিরকালই শোষিত হয়েছে, প্রকৃতি মা যেমন চিরকাল শোষিত হয়েছে, নারীও শোষিত হয়েছে, যেখানে ফেমিনিজমের সঙ্গে সম্পর্কের জায়গাটা যেখানে আপনি বলছিলেন, তার আগে যেটা আপনি বললেন যে এই নারী ক্ষমতায়নের যে বাস্তবতা সত্যি সম্ভব হচ্ছে কিনা, যে আইনগুলোর কথা আমরা দেখলাম এবং স্ট্যাটিস্টিক্স বা আদার্স যে সমস্ত রিসার্চের জায়গাগুলো যদি আমরা একটু ছোঁয়ার চেষ্টা করি, তাহলে মেয়েদের যে বাস্তব অবস্থার পরিবর্তন হচ্ছে, মেয়েরা যে প্রশ্ন করছেন, বেশি কিছু না, শুধুমাত্র যে 33% আসন সংরক্ষণ হয়েছে তার মধ্যে দিয়েও আমরা কিন্তু তার এক্সাম্পল দিতে পারি। আমি এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যেটা দিয়েছিলেন সুন্দরবনের একজন ভিডিও, এই নারী ক্ষমতায়নের সঙ্গে আমি মনে হয় আপনার সুবিধা হবে লিঙ্ক করতে। উনি বলছেন যে একজন মহিলা, তিনি ওই পঞ্চায়েতের সদস্য হলেন, যে ওই যে বললাম 33% আসন সংরক্ষণের সুবিধা বলে সদস্য হলেন। প্রথমবার যখন তিনি সদস্য হলেন, তখন সুন্দরবন তো জানেন ভীষণ ঝড়ঝঞ্ঝার জায়গা, সবসময় প্রত্যেক বছরই সেখানে ত্রাণের প্রয়োজন পড়ে। উনি বলছেন প্রথমবার তিনি যখন এই ত্রাণের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এলেন, তিনি অফিসের ভেতরেও ঢুকলেন না, দরজার বাইরে দাঁড়ালেন, মুখের অনেকটাই ঘোমটায় ঢাকা, তিনি শুধু দাঁড়িয়ে আছেন, তার হয়ে যা কথা বলার তার স্বামীটি বলছেন। আপনার প্রশ্নের সঙ্গে এটা বোধহয় সরাসরি সম্পর্কিত, যে আসলে নারী ক্ষমতায়ন ঘটে নাকি তার একটা প্রচ্ছদ সামনে রেখে অন্য গল্প লেখা হয়। এই ঘটনায় এই যে সময়ের কথা উনি বলছেন, সেই সময় কিন্তু এই অন্য গল্পটাই ছিল। 33% আসন সংরক্ষণ করতে হবে এবং ওই সিটটি মহিলাদের জন্য সংরক্ষিত, তার জন্য মহিলাটি ভোটে দাঁড়িয়েছেন, পঞ্চায়েতের সদস্য হয়েছেন, কিন্তু তার কাজটি সামলান তার স্বামীটি। অর্থাৎ আপনার কথা অনুযায়ী কল্পনার একটা আবেশে আমরা রয়েছি, কিন্তু ঘটনা ঘটলো তারপরে। পরের বারও তিনি যখন জিতলেন এবং একইভাবে ত্রাণের সময় তিনি ওই ভিডিও ভদ্রলোকের সঙ্গে কথা বলতে এসেছেন ত্রাণের জন্য, তিনি বললেন যে এই 5 বছরে তার মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটা আমি চোখে দেখলাম। উনি কিন্তু এবার আমার টেবিলের সামনে চেয়ারে বসে আমার কাছে দাবি জানাচ্ছেন তার কি কি দরকার। তার মানে কোথাও এই যে একটা আবহ, এই যে একটা পরিস্থিতি, এই যে একটা পরিবেশ তাকে গড়ে দেওয়া হলো, সেই পরিবেশের মধ্যে চলতে চলতে জুঝতে জুঝতে তার নিজের মধ্যে কোনো একটা পরিবর্তন এলো। এতদিন স্বামী তার হয়ে কথাটা, স্বামী মানে কোটানকোট স্বামী হয়ে চালনা করতেন, এখন তিনি প্রশ্ন করছেন, কারণ তার মনের ভেতরের যে প্রশ্নগুলো ছিলই, যেটা আমিও বলার সময় বলেছি, আভ্যন্তরীণ যে সম্ভাবনা নিয়ে আমরা এসেছি সেই সম্ভাবনাকে টেনে বের করার, তার ভেতরে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো তিনি এতদিন করবার সাহস জোটাতে পারেননি। তার মানে প্রশ্নগুলো ছিল না তা তো নয়, প্রশ্ন করবার ক্ষমতা ছিল না তা তো নয়, ক্ষমতা তো ছিলই, ক্ষমতার বোধটা ছিল না। 5 বছর ধরে তিনি যখন এই পুরো পরিস্থিতির মধ্যে ওই একটা ছোট্ট সিদ্ধান্তে, ছোট্ট একটা আসন সংরক্ষণের একটা পদক্ষেপে তিনি যে সুযোগটা পেয়েছেন, সেই সুযোগ তার মধ্যে সেই পরিবেশ রচনা করেছে যেখান থেকে তিনি তার ভেতরের ক্ষমতাকে উপলব্ধি করতে পেরেছেন, প্রশ্ন করতে পেরেছেন, তিনি তার দায়িত্ব নিতে পেরেছেন। হয়তো দেরি হচ্ছে, কিন্তু অসম্ভব এটা বলা যায় না। সুতরাং আমরা অলিক স্বপ্ন তো স্বপ্নই, যদি সেটা অলিকই হোক আর বাস্তবই হোক না কেন, পদক্ষেপ নিতে তো দোষ নেই। নারী ক্ষমতায়ন সেই রকমই একটা পদক্ষেপ, যেটা আমাদের স্বপ্ন দেখায় ঠিকই, কিন্তু সেই স্বপ্নকে শুধুমাত্র দিবা স্বপ্নের মতন উপভোগ করতে নয়, সেই স্বপ্নকে অনুশীলন করতে, বাস্তব করবার জন্য পদক্ষেপ নিতে। এইটা একটা দিক, আমার মনে হয় কিছুটা হেল্প হলো। যদি ফার্দার কোয়েশ্চেন থাকে আবার ডিসকাস করা যাবে। নেক্সট পার্ট, যেটা ফেমিনিজমের সঙ্গে যে রিলেশনের কথা আপনি বলছেন, এখানে আমার কিছু ব্যক্তিগত অনুভূতি রয়েছে, যেটা আমি বলার সময় বলেছি।
ফেমিনিজমকেও আমরা যখন শুধু মানে ওই নারী এই যে একটা সোসাইটাল অ্যাপ্রোচ থেকে দেখি, যেটা আমি বারবার বলতে চাইছিলাম যে সমাজের চাপানো একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখি, তো এই জন্য দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করার কথা বারবার বলছি। ফেমিনিজম তো সেইখানে অনেক অনেক প্রশ্ন জাগায়, এবং ফেমিনিজম নিয়ে আমাদের চর্চার জায়গাটাও খুব জরুরি। তার বিস্তারটা কিন্তু একদম অনেকটা বিস্তৃত, এবং তার পদচারণাও অনেক অন্য অন্য ক্ষেত্রে রয়েছে, যেটাকে দেখবার জন্য এই বায়োলজিক্যাল ফেমিনিটি, ম্যাসকিউলিন আর ফেমিনাইন এই দৃষ্টিভঙ্গি থেকে না দেখে সেখানে কিন্তু নারী মানে একটা কোয়ালিটি। এই আর একজন প্রশ্ন করেছিল, মানে হয়তো এরপরে আসবে, যে উইমেনহুড নিয়ে কি করে মেনরা অ্যাডজাস্ট করবে এই ধরনের একটা কিছু, এই ইকোলজিতে ইকোলজিতে কি করে অ্যাডজাস্ট করা যাবে। এই ওই প্রশ্নটা পড়তে পড়তে আপনার এইটার সঙ্গে একটা কানেকশন আমি খুঁজে পাচ্ছিলাম, যেখানে আমি আগেও বলেছি যে শুধু একটাই কোয়ালিটি, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানো। নারী ক্ষমতায়ন পুরোপুরি ক্ষমতায়নেরই একটা অঙ্গ, মানে ক্ষমতায়নটাকে যখন প্রথম এই আমাদের জুলিয়ান রাপোর্ট যে 1981-এ প্রথম যে টার্মটা ইউজ করলেন এম্পাওয়ারমেন্ট, তখন যে সামাজিক দৃষ্টিভঙ্গিতে তিনি ব্যবহার করেছিলেন, সেটা যখন আমরা নারীর ক্ষেত্রে বলছি টেক ইয়োর চার্জ, টেক দ্য চার্জ অফ ইয়োর লাইফ, তখন সেটাকে আমরা নারী ক্ষমতায়ন বলছি। কিন্তু মূল কথাটা তো একই, যে তোমার জীবন তোমার, তুমি নারী হও পুরুষই হও, তুমি শিক্ষার্থীও হও। আমি বলার সময় সিবিসিএস এর কথাটাও বলেছি, যে প্রত্যেকেরই নিজেদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার নিজের। তোমার জীবন তোমাকেই গড়তে হবে। তুমি কপালকে দোষ দিয়ে বা পরিস্থিতিকে দোষ দিয়ে, আমরা কিন্তু প্রতি ক্ষেত্রে পরিস্থিতিকে দোষ দিই। এবং এই নারী ক্ষমতায়ন বুঝতে গেলে আরেকটা জায়গা, আরেকটা এক্সাম্পল আমি দিই। আমরা ক্ষমতায়নকে শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে দেখি। একজন মহিলা তিনি চাকরি করেন মানে তিনি এম্পাওয়ার্ড। আচ্ছা, সত্যি কি এম্পাওয়ার্ড? একজন মহিলা চাকরি করেন, তার ইনকাম ট্যাক্স দেখেন তার বাবা বা স্বামী, তিনি ইনভেস্ট করেন, সেখানেও তিনি কিচ্ছুটি জানেন না। এবং অনেককেই আমি এটা বলতে শুনেছি যে আমি তো আমার স্যালারিটাও ভালো করে জানি না। এটা কিন্তু মোটেই কোনো গর্বের কথা না, এটা দায়িত্বের কথা। তোমার স্যালারিটা তোমার বুঝে নেওয়ারও কথা, তোমার আয়কর তুমি কত দেবে সেটাও তোমারই বুঝে নেওয়ার কথা। সুতরাং এই দায়িত্ব নেওয়ার যে বোধ, সেটাই ক্ষমতায়ন, সেটা বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। ফেমিনিজমের সঙ্গে যদি আমরা এটাকে দেখতে চাই, তাহলে হয়তো আমরা দুটো ক্ষেত্রে একটু গুলিয়ে ফেলবো। দেখাতে যাবে না তা নয়, দেখা যাবে তো নিশ্চয়ই, কারণ গোটা পৃথিবী জুড়ে ফেমিনিজমের যে বার্তা, আমার মনে হয়েছে যে ফেমিনিজম প্রত্যেক একই সঙ্গে দুই ধরনের পার্সোনালিটি ট্রেটই কিন্তু আছে। প্রত্যেকটি মানুষের মধ্যে পুরুষতান্ত্রিক যে বোধ, যে শক্তি সত্তা, সেটাও রয়েছে, আর মাতৃত্বের যে সত্তা, যেটাকে আমরা নারীত্ব নারীবাদিতা বলি, সেটাও রয়েছে। এবার তুমি কিভাবে নিজেকে এক্সপ্রেস করবে সেটা পুরোপুরি তোমার হাতে। বাকিদের কাছে সেটা গ্রহণযোগ্যতাটাকে তুমি কতটা গুরুত্ব দেবে সেটাও তোমার হাতে। আর একটু আমি যেটা বলতে চাইছি ক্লিয়ার করি, একটা ছেলে সে টিপ পরে বা চুড়ি পরে বা তার শাড়ি পরতে ভালো লাগে, বা তার কথা বলার মধ্যে আমরা বলি যে ওনা ভীষণ মেয়েদের মতন করে কথা বলে। এই যে মেয়েদের মতো করে কথা বলে, ঠিক করে দিল যে ওই কথা বলাটা মেয়েদের মতো, যেটাকে আমি বারবার বলছি সমাজ আরোপিত দৃষ্টিভঙ্গি। এবং আমরা বাকি সবাই মিলে যেটা চেষ্টা করি যে তাকে ধরে বেঁধে একটা ছাঁচে করার, যে ছাঁচটা সমাজ অ্যাকসেপ্ট করে। কেন তাকে সেই ছাঁচটাকে অ্যাকসেপ্ট করতে হবে? এখানেই চয়েসের প্রশ্ন। আমার চয়েস, আমি এভাবেই খুশি, এটাতে তো আমি কারোর ক্ষতি করছি না, এটাতে তো আমি কাউকে তার বিকাশের পথে বাধা তৈরি করছি না। তাহলে কেন অন্যের তৈরি করে দেওয়া নিয়মে আমি নিজেকে তৈরি করব? এই জায়গাটায় যে সমাজ দৃষ্টিভঙ্গি, এই জায়গাটায় ব্যক্তি হিসেবে একজনের বেঁচে থাকার যে লড়াই, সেই বোধটাকে অন্য জায়গায় ফেমিনিজমের একটা বিস্তর ক্ষেত্র রয়েছে। নারী ক্ষমতায়নকে এর সঙ্গে আমরা লিঙ্ক দেখতেই পারি, কিন্তু আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ সবার ক্ষেত্রে থাকে, এবং এটা বোধহয় পরের ওই টেক্সট কোয়েশ্চেনের সঙ্গেও খুব লিঙ্ক, যে আমাদের কোনো স্পেশাল উইমেনহুড বা ফেমিনাইন বা ম্যাসকুলাইন ইকোলজিতে অ্যাডজাস্ট করতে হবে না। আমাদের শুধু অ্যাকসেপ্ট করতে হবে নিজেদের মতন করে, আর একজনকে তার মতন করে। আমরা যেমন নিজেদের জীবনের দায়িত্বটা নিজেরা নেব, তেমনি আর একজনের জীবনের অধিকারটাও তাকে দেব। আমরা ঠিক করে দেব না সে কি পড়বে, সে কি খাবে, সে কিভাবে হাঁটবে, সে কিভাবে কথা বলবে,
তার জীবনে সে কোন সিদ্ধান্ত কিভাবে নেবে যদি না সেটা অন্য কারোর পক্ষে ক্ষতিকর হয়। শুধু এই মানবীয় দৃষ্টিভঙ্গিকে যদি আমরা রাখতে পারি, গড়ে তুলতে পারি, তাহলে ক্ষমতায়ন কমিউনিটির হবে, নেশনের হবে, এম্পাওয়ারমেন্ট নেশনের হবে এবং অরিজিনাল প্রোগ্রেস ওয়েলবিং সম্ভব হবে। আমি জানি না কতদূর সদুত্তর দিতে পারলাম, তবে এই ডিসকাশনটা কিন্তু দারুণ। এইরকম একটা ইস্যু তোলার জন্য, এই প্ল্যাটফর্মে আনার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালোভাবে লিঙ্কটা করেছেন আপনি, ক্লিয়ার হলো, আমারও ধারণা স্বচ্ছ হলো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার মিস্টার রাজস্বী গায়েন। আপনি যদি কাইন্ডলি আনমিউট করেন, এবং মিস্টার অভিষেক দাস মজুমদারের কাছে ওনার প্রশ্ন। মিস্টার রাজস্বী গায়েন, আপনি কি আমাদের সাথে আছেন? Yes, madam. Yes. হ্যাঁ, okay, Rajashree, please present your question. First introduce yourself and then present your question. Okay. Yes, I am Rajashree Gayan, faculty member of Belda College, Department of Physical Education. This is a very wonderful session. And the first question, I think, madam elaborate and discuss wellly, and so don't want to further discussion this particular topic. I want to directly ask sir that there is a lot of, the more we preserve women, requires more laws and boundaries to do so. But when we let them free to raise equally and strongly with her counterpart, then the things may be changed. I think the teacher जो बच्चे मतलब जो যারা মেয়েরা এবং ছেলেদেরকে যদি আমরা সমানভাবে গড়ে তুলতে পারি, তাহলে এই যে এত আইন বা আইনের যে সংশোধন, এইটা মনে হয় কম দরকার। সেটা কি সত্যি নাকি না আইনটা নিজের পথে থাকবে অ্যাকচুয়ালি সমাজে? কারণ আমরা দেখি যেমন ইউপিতে অনেক ঘটনাই হয়েছে, আইন থাকলেও যে ঘটনা অনেক আনওয়ান্টেড ঘটনাগুলো ঘটতে থাকে। আইন তার আইনের সাথে চলে, সেই আইনের অন্য ফাঁক ফুকর মানে রাস্তা বেরিয়ে যায়। তো এটা কিভাবে আমরা একটা বেটার সোসাইটি করতে পারি যেখানে একজন ফ্রিলি হিসাবে মানে মানে মুক্তভাবে আমরা করতে পারি সোসাইটির জন্য, সেইটার ব্যাপারে যদি কিছু বলেন তাহলে। দেখুন, এখানে যে ব্যাপারটা হচ্ছে আইনটা, হ্যালো, শুনতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আইনটা যে আমাদের জন্য আছে, আইনটা কিন্তু আমাদের আছে ফর দ্য প্রোটেকশন অফ দ্য সোসাইটি। আইন কিন্তু আমাকে কখনো বলে দিচ্ছে না যে তুমি এইরকম ভাবে তুমি অ্যাক্ট করো। যে কারণে আমরা যখন আইন পড়তে শুরু করি তখন ফার্স্টে আমাদের একটা কথা শেখানো হয়েছিল, ল ইজ নাথিং বাট আ কমন সেন্স। ল ইজ নাথিং বাট আ কমন সেন্স। আমি আজকে মানে গিভেন আ পার্টিকুলার সার্কামস্টান্সেস হোয়াট শুড আই ডু ইন মাই সিনারিও, সেটা কিন্তু আমাকেই ডিসাইড করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ কমন সেন্স। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে বলি যে আজকে আমি দেখছি রাস্তায় একটা মানে একজন কেউ যাচ্ছে বাইকে করে, এসে তার হ্যান্ডব্যাগটা ছিনতাই করা হলো। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? সেখানে দাঁড়িয়ে আমাদের কি মানে সেই বাইকটা যে চলে যাচ্ছে আমি কি চুপচাপ তাকে দেখবো, না আমি সেই বাইকটাকে অ্যাপ্রিহেন্ড করার চেষ্টা করব, নাকি আমি মুখ ঘুরিয়ে চলে যাব? মানে অন্যদিকে অ্যাজ ইফ আমার সঙ্গে কিছু মানে আমার সঙ্গে তো কিছু ঘটেনি, কাজেই মানে যার সঙ্গে ঘটেছে সে দেখে দেবে। এখানেই কিন্তু আমার কমন সেন্স এবং এখানেই কিন্তু আমাদের সোসাইটাল যে রেসপন্সিবিলিটি, যে না আমি কিন্তু চেষ্টা করবো তাকে অ্যাপ্রিহেন্ড করার। হ্যাঁ, এবার যদি আপনি অ্যাপ্রিহেন্ড করতে না চান, সেখানে আপনারও কিছু রিজন থাকবে যে ওর হাতে আর্মস ছিল, ওর হাতে গান ছিল, বা ওর হাতে আপনার মানে ভোজালি ছিল, যেগুলো হয়তো দিয়ে আমি সেই মতো ওর মতো মানে কেপেবল, বা আমার সেই রকম কোন রকম ক্যাপাবিলিটি নেই যে আমি ওর সঙ্গে যদি ফাইট করতে যাই সেখানে আমি নিজে আহত হব। যদি সেই রকম কিছু গ্রাউন্ড থাকলে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি যদি পুরোপুরি ইনডিফারেন্ট থাকি, সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে সেটা কিন্তু এগেনস্ট মাই কমন সেন্স অ্যান্ড এগেনস্ট দি অর্ডার অফ দ্য নেচার, যেখানে আমার কাজ করাটা আমার কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। মোরওভার, যখন ধরুন এই যে আইনগুলো আছে, এই আইনগুলো কিন্তু আমাদের এনাক্টেড হয়েছে, মানে ম্যাক্সিমামই আমাদের লজ সব আছে আপনার ব্রিটিশ আমলের। পরবর্তীকালে যে আমাদের মানে আফটার ইন্ডিপেন্ডেন্স যে আইনগুলো হয়েছে, খুবই লিমিটেড সংখ্যক কিছু আইন হয়েছে যেগুলো মানে উইমেন এম্পাওয়ারমেন্ট বা অন্য সংক্রান্ত কিছু ক্ষেত্রে এসছে। তার মানে কি আমি এটা ধরে নেবো যে একমাত্র ক্রাইম যা ছিল সব ব্রিটিশ আমলেই ছিল, তারপর থেকে আর কিছু নেই? সেটা কিন্তু নয়। ক্রাইম কিন্তু ক্রাইমের সঙ্গেই বাড়ছে, ক্রাইম তখনও ছিল, ক্রাইম এখনো আছে, ক্রাইম কিন্তু কমছে না। কিন্তু হ্যাঁ, এখানে যেটা হবে, এই ক্রাইমটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পানিশমেন্ট যেগুলো দেওয়া হয়, যেগুলো আমাদের মানে থিওরিটিক্যাল অ্যাসপেক্টে যদি বলি ফর ডিটারেন্ট পারপাস। মানে একটা মানুষকে আমি ফর এক্সাম্পল যদি আমি ধরি যে
ড্যাকয়েট, ডাকাত বা একজন কোনো ছিচকে চোর, তাকে অনেক সময় মানে আপনার কি বলে পুলিশ যখন তাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে তাকে তো মানে প্রিলিমিনারি কিছুদিন তাকে জেলে থাকতেই হবে। তারপরে দেখা যায় যে সে অনেকদিন পরেও হয়তো সে বেল পাচ্ছে না। একটা ডাকাতির ক্ষেত্রে আমি যদি বলি, যেটা আপনার পানিশমেন্ট হচ্ছে মিনিমাম 10 ইয়ার্স। যদি 10 বছর, তো একটা ট্রায়াল শেষ হতে লাগে না, একটা বিচার প্রক্রিয়া শেষ হতে কখনোই 10 বছর নর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে লাগে না। এবার এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু ঘটে থাকলে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু সেই 10 বছর আমি যদি তার একটা প্রাইমা ফেসি এভিডেন্স পেয়ে থাকি যে হি ইজ আ হ্যাবিচুয়াল অফেন্ডার, যে হ্যাঁ এ হয়তো মানে শুধুমাত্র একটা ডাকাতি নয়, 3-4টে কেসে বা 3-4টে এরিয়াতে কিন্তু এগিয়ে ডাকাতি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি তাকে আটকে রাখি জেলের মধ্যে, দ্যাট পারপাস সার্ভ ফর দ্য ডিটারেন্ট ইস্যু। সেখানে কিন্তু পুরোপুরি ডিটারেন্ট পারপাসের জন্য কিন্তু আমি তাকে আটকে রাখছি, যে না যাতে ও বেরিয়ে ফার্দার কোনো ক্রাইম করতে না পারে। এটা হচ্ছে পানিশমেন্টের একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট আমাদের কিছু কিছু থাকে, সেটা হচ্ছে আপনার রিফর্মেটিভ অ্যাসপেক্ট। যে হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনারা হয়তো পেপারেও পড়ে থাকবেন বা শুনেও থাকবেন যে কোনো কোনো অপরাধীর ক্ষেত্রে সাজা কমিয়ে দেওয়া হয়েছে, যে ওনার যাবজ্জীবন ছিল সেটা প্রেসিডেন্ট বা গভর্নরের কাছে অ্যাপ্লাই করে অন দ্য বেসিস অফ গুড কন্ডাক্ট, যে উনি মানে ভালো ছিলেন জেলের ভেতরে এবং ওনার মধ্যে একটা রিফর্ম এসছে, মানে রিফর্মেশন এসছে, যে উনি নিজেকে সংশোধন করতে চাইছেন, উনি আবার মানে স্বাভাবিক জীবনে ফেরত আসতে চাইছেন, যা করেছেন যে অপরাধ করেছেন সেটার জন্য ওনার মধ্যে রিপেন্টেন্স আছে, অনুশোচনা হয়েছে। সেসব ক্ষেত্রে অনেক সময় কিন্তু সেই সাজার মেয়াদটা কমিয়ে দিয়েও কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়, যে না তুমি তোমার মতো লাইফ লিড করো এবার, নর্মাল লাইফ। কারণ অনেক ক্ষেত্রে আমি একটা কথা ফার্স্ট থেকেই বলে এসেছি, যে কোনো কোনো ক্রাইম করার জন্য কিন্তু মেন আমার হচ্ছে ইন্টেনশন, আমার কিন্তু সেই ক্রাইমটা করার ইন্টেনশন থাকতে হবে। দ্যাট ইজ কল্ড মেন্স রিয়া ইন আওয়ার লিগাল ল্যাঙ্গুয়েজ। মেন্স রিয়াটা কিন্তু আমাকে থাকতে হবে। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিই, কি বলবো, আমি কাউকে একটা মানে পাথর মেরে খুন করলাম, কি আমি মানে কাউকে আমি গুলি ছুঁড়ে খুন করলাম, দ্যাট ইজ কল্ড মার্ডার, যে হ্যাঁ আমার তাকে মেরে ফেলার ইন্টেনশন আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে আমি হয়তো গাড়ি নিয়ে চালাচ্ছি, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই অ্যাক্সিডেন্টে সেই মানুষটি মারা গেছে, সেখানেও কিন্তু একজনের মৃত্যু হয়েছে, সেখানেও কিন্তু একটি ব্যক্তি মারা গেছে, কিন্তু আমি যাকে খুন করলাম সেও মারা গেছিল। কিন্তু যেখানে অ্যাক্সিডেন্টের যে কেসটা, সেখানে কিন্তু আমার কোনো রকম ইন্টেনশন নেই, আমার কিন্তু তাকে মেরে ফেলার কোনো ইন্টেনশন কিন্তু ছিল না, সেখানে কিন্তু আমার সাজা অনেক কম হবে এবং সেখানে সাজাটা অত্যন্তই নগণ্য হবে, মাত্র 2 বছরের ম্যাক্সিমাম পানিশমেন্ট। কাজে ইন্টেনশনটা আমার থাকতে হবে, যে হ্যাঁ কোনো একটা অফেন্স করার জন্য আমার, যে হ্যাঁ আমি এই অফেন্সটা করতে চেয়েছি, এবং সেটা কিন্তু আমাদের তরফ থেকে মানে স্টেট প্রসিকিউশনের তরফ থেকে সেটা আমাদের কোর্টের কাছে প্রমাণ করতে হবে, যে হ্যাঁ ওর সত্যি সত্যি ইন্টেনশন ছিল এই ক্রাইমটা করার। আমার মনে হয় এইটুকুই উত্তর আপনার হয়ে গেছে। হ্যাঁ ধন্যবাদ স্যার। আর একটা জিনিস একটু জিজ্ঞেস করার ছিল স্যার, যদি টাইম হ্যাঁ, সময় বলুন। কি আছে? আচ্ছা ওকে খুব খুব স্যার, সংক্ষেপে একটা জিনিস বলছি করতে যে পারো হ্যাঁ রাজস্বী, খুব সংক্ষেপে একটু। ওকে ওকে স্যার, যে উমেন এম্পাওয়ারমেন্ট যে ব্যাপারটা, এখানে একজন পাবলিক প্রসিকিউটরের দৃষ্টিতে শিক্ষকের কি ভূমিকা থাকতে পারে, যাতে ম্যাটারটা পুলিশ কেস পর্যন্ত না যায়, তার আগেই আমরা মানে বাচ্চার মাইন্ডে বা ছেলেরা, আমাদের সমাজটা তো, আমাদের শিশু মনটা তো আমাদের স্কুল থেকে তৈরি হয় বা কলেজ থেকে তৈরি হয়, তারপরে সে ব্যক্তি জীবনে যাবে, বিবাহিত জীবনে যাবে। তো সেখানে শিক্ষকের কি কি ভূমিকা থাকতে পারে, যদি আপনাদের দৃষ্টিতে যদি আপনারা সাজেস্ট করেন তাহলে আমাদের ভালো হবে। এবার দেখুন, এখানে আমি খুব সংক্ষেপে বলি যেহেতু সময়ও সংক্ষিপ্ত আছে। সেটা হচ্ছে যে আমাদের প্রাথমিক শিক্ষক কিন্তু আমাদের মা বাবা। আজকে আমরা যখন মানে কোথাও একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু আগেই স্কুলে বা মানে কলেজের টিচারদের কিন্তু সংস্পর্শ পায় না, আগেই কিন্তু তার মানে প্রাথমিক শিক্ষক মানে তার মা বাবা, এবং সে কোন পরিবেশের মধ্যে সে বড় হচ্ছে সেই পরিবেশটা কিন্তু তাকে ম্যাটার করতে হবে। এবং সেই পরিবেশের মধ্যে যদি তাকে তাকে গুড ভ্যালুজ শেখানো হয়, তাকে শিষ্টাচার শেখানো হয়, তাকে মোরাল ভ্যালুজ যেগুলো আছে সেগুলো যদি তাকে ঠিক মতো নার্চার করা হয়, তাহলে মনে হয় আমার এগুলো মানে পরবর্তীকালে সে হয়তো বিপথে যাবে না। এবার এক্ষেত্রে আপনি যদি পাবলিক প্রসিকিউটরের ফাংশনিং বলেন, পাবলিক প্রসিকিউটর বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর আমরা যেই হই না কেন, আমাদের কিন্তু মেন ফাংশনিংটা শুরু হয় আফটার রেজিস্ট্রেশন অফ এফআইআর। যখন কেসটা স্টার্ট হয়ে কোর্টে আসছে তখন থেকে কিন্তু আমাদের ডিউটিটা স্টার্ট হচ্ছে। প্রি রেজিস্ট্রেশন বা প্রি ট্রায়াল কোনো কিন্তু আমাদের ডিউটি অ্যাজ সাচ আমাদের থাকে না। ঠিক ঠিক আছে, Thank you. অসংখ্য ধন্যবাদ। Thank you, Rajashri. অভিষেক বাবুকে আমি একটা ছোট্ট জায়গা, আমি কথা প্রসঙ্গে আগেও বলছিলাম
যে একদমই আমাদের ছাত্রছাত্রীদের আমরা যারা পাই তারা কিন্তু অ্যাডাল্ট, অর্থাৎ 18 ক্রস করে আসে। কিন্তু 18 এর আগের কথাটা আমি একটু বলতে চাই যে আমাদের যে পক্সো আইনে যে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধের পরে হয়তো বয়স বা বয়সজনিত কারণে তারা হয়তো ছাড়া পেয়ে যাচ্ছে বা সেভাবে সাজা হচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে হয়তো কি হচ্ছে সেটা তো আইনের ব্যাপার। কিন্তু আমি বলছি যে ঘটনাটা ঘটলো, যে আহ, সেই মেয়েটি বলুন বা যারা যে মানে অ্যাকিউজড হলো, দুজনেই কিন্তু পানিশমেন্ট হলো। এটা মেয়ে এবং ছেলে দুজনে? নির্বিশেষে দুজনেই কিন্তু, একজন সোশ্যালি স্টিগমাটাইজ হলো যে ওই অপরাধটা হ্যাঁ। করেছিল, তাকে ছেড়েই দেওয়া হলো বা যাই হলো, সে হয়তো অপরাধ করেও সে সাজা পেল না, কিন্তু ছাড়া থাকলেও সে সমাজের কাছে অপরাধীর দৃষ্টিতেই রইলো। এবং যে মেয়েটি সোসাইটাল স্টিগমা যেটা বলছেন আপনি। হ্যাঁ। সেটা হলো, এবং যে মেয়েটির সঙ্গে অপরাধ হলো সেও কিন্তু সারা জীবন এটা নিয়েই থাকলো যে তার যে অপরাধ করেছিল তার সাজা হলো না। যার একটা আমরা রিফ্লেকশন হিসেবে একদম রিসেন্টলি যে নিউ দিল্লির যে ঘটনাটা, যেটা সুপ্রিম কোর্ট লাস্ট একটা ভার্ডিক্ট দিয়েছে, যেটা যে রেপ কেসের ক্ষেত্রে আমি বলছি, যে যদি সে গার্ল চাইল্ড যদি হয় তাহলে সে ইন ফিউচার ম্যারেজ পর্যন্ত যেতে পারে। এই জায়গাটাকে আমার মনে হয় যে আমি খুব ভালো করে হয়তো বলতে পারলাম না, আপনাকে আগের দিনও একটু বলছিলাম যে এই জায়গাটাকে একটু যদি হাইলাইট করা যায়, একদম রিসেন্ট একটা ভার্ডিক্টের উপরে আমি বলছি। মানে আপনি লাস্টের দিকটা কি বললেন, মানে মানে কোনো চাইল্ড যদি বাই দ্য অকেশন অফ রেপ যদি সে বাই দ্য অকেশন জন্মগ্রহণ অফ, করে তার। না না না, বাই দ্য অকেশন অফ রেপ যদি এরকম হয় কোনো চাইল্ডের সঙ্গে এমন ঘটনা, তারপরে আচ্ছা আচ্ছা। এখানে একটা সুপ্রিম কোর্টের রিসেন্ট ভার্ডিক্ট অনুযায়ী যে যে রেপিস্ট তার সঙ্গে তাকে বিয়েও দিয়ে দেওয়া যেতে পারে, ও এটাও আচ্ছা একটা আচ্ছা। এটা নিয়ে আমি ওটা হ্যাঁ হ্যাঁ নিয়ে হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা অ্যাকচুয়ালি আমাদের মানে আমরাও মানে এখন অব্দি ম্যাটারটা সাবজুডিস আছে, মানে অনারেবল সুপ্রিম কোর্টে কেসটা এখনো পেন্ডিং আছে। ওনারা খুব সম্ভবত একটা অ্যান্টিসিপেটরি বেলের হিয়ারিং শুনছিলেন, যেটা কোনো একটা হাইকোর্ট থেকে রিজেক্ট হয়েছিল। এবং সেটা আমিও দেখেছি, যেখানে অনারেবল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট উনি মানে কাউন্সিল অফ দি অ্যাকিউজড কে প্রশ্ন করেছিলেন যে উইল ইউ ম্যারি দ্য ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, আপনি কি ওকে বিয়ে করতে রাজি আছেন? এবারে দেখুন, সেটা কিন্তু পরবর্তীকালে ইভেন আমি আজকে সকালে একটা রিপোর্টিং পেয়েছি আমাদের, মানে আপনারাও হয়তো জানবেন, লাইভ ল বলে একটা মানে একটা অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বা ইভেন ডিস্ট্রিক্ট কোর্টেরও জাজমেন্ট রিপোর্ট করে। তো ওখানে নাকি উনি বলছেন যে আমার কোয়েশ্চেনটাকে মিস রিপোর্টেড হয়েছে। এবারে কোর্টের ভেতরে যেগুলো আপনার ধরুন মানে কনভারসেশন হচ্ছে, তার তো কোনো রকম রেকর্ডিং থাকে না অ্যাজ সাচ। এবারে রেকর্ডিং না থাকলে মানে যারা ওখানে মানে প্রেজেন্ট আছেন ওনাদের বেসিসেই কথাগুলো বলা হয়, মানে ওই ওই জিনিসগুলোই বাইরে চলে আসেন। এবারে একটা জিনিস বলি, যে মানে এই যে আপনি বললেন যে কেন কনভিকশন হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে রেপের যে অ্যালিগেশন গুলো আসে, আপনারা যেহেতু এখানে সবাই অ্যাডাল্ট আছেন আমি সেই জন্য একটু ডিটেলসে বলছি। এখানে অনেক সময় দেখা যায় যে তারা দে ওয়ার ইন এ রিলেশনশিপ, তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল, এবং সাবসিকুয়েন্টলি হয়তো সে বিয়ে করতে রাজি হলো না, বা যে কোনো কারণেই হোক সম্পর্কটা ভেঙে গেল। The girl approaches the police station and registers an FIR under section 376 of the Indian Penal Code. সেখানে কি হয়, সেখানে পরবর্তীকালে মানে যেহেতু মানে এরকম একটা মানে গ্রিভিয়াস অফেন্স, আগেই অ্যাকিউজকে অ্যারেস্ট তো করা হবেই, কোনো রকম জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। মানে যদি প্রাইমা ফেসি দেখা যায় এবং মেডিকেল রিপোর্ট এটা এস্টাবলিশড হয়ে থাকে যে হ্যাঁ রেপ হয়েছে, তাহলে সেখানে অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয়। এবার সাবসিকুয়েন্টলি পুলিশ চার্জশিট দিল। ইন দ্য মিন টাইম সেই অ্যাকিউজ মানে কেসের মেরিটের উপর ডিপেন্ড করে বেল পেতেও পারে, নাও পেতে পারে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সেই অ্যাকিউজডের এই যে এদের মধ্যে যে রিলেশনশিপটা আগে ছিল, যেটা হয়তো মানে বিফোর রেজিস্টারিং দ্য এফআইআর ভেঙে গেছিল, সেটা পরবর্তীকালে প্যাচ আপ হয়ে গেল। সেই প্যাচ আপের ফলে ওনারা কিন্তু হয়তো পরবর্তীকালে বিয়েও করতে রাজি হলেন একে অপরকে। তো সেখানে যেখানে ওনারা হাজবেন্ড ওয়াইফ হিসাবে থাকতে শুরু করলেন, সেখানে কি এটা কখনোই এক্সপেক্ট করা যাবে যে সেই মেয়েটি এসে কোর্টে তার মানে তার তখনকার প্রেমিক কিন্তু এখনকার বর্তমান স্বামী তার এগেনস্টে কোনো সাক্ষী দিয়ে বলবে যে হ্যাঁ মানে আমাকে সে রেপ করেছে বা আমাকে উইথ দ্য প্রমিস টু ম্যারি আমার সঙ্গে তার কোনো রকম রিলেশনশিপ হয়েছিল? সে কিন্তু কখনোই বলবে না, কারণ দে আর নাও হ্যাপি কাপল। এইরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরকম অনেক কনভিকশন আমাদের হয় না, এবং এক্ষেত্রে মানে এইসব কেসগুলো ম্যাক্সিমামই অ্যাকুইটাল হয়। আর কোর্টও এইসব ক্ষেত্রে একটুখানি লিনিয়েন্ট ভিউ নেয় এই কারণে যে হ্যাঁ একসঙ্গে সংসার হচ্ছে, আফটার অল সংসারটা তো কেউ নিশ্চয়ই ভাঙতে চায় না। মানে ইভেন অনেক সময় এমন হয়েছে যে 498 কেসগুলো যেগুলো পরবর্তীকালে যখন কম্প্রোমাইজ হয়, যে
মানে আমরা একসঙ্গে থাকছি, কাজে এখন আর কেস চালাতে চাই না, আমরা কেস উইথড্র করে নিতে চাইছি। এবার যেহেতু এগুলো স্টেট কেস হয়ে যায়, এফআইআর হয়, এখানে ডাইরেক্ট ওরকম তখন কিন্তু কেসটা কোর্ট থেকে শেষ হয়ে যায় এবং অ্যাকিউজডের অ্যাকুইটাল হয়ে যায়। এবার এই ক্ষেত্রে এই জন্যই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাকুইটাল হয়। এইবার আমি অনেক ক্ষেত্রে বলি, আমাদের যদিও সুপ্রিম কোর্টের ভেরিয়াস ডিসিশন আছে যেখানে বলেছে যে যদি কোনো সাপোর্টিং উইটনেস বা এভিডেন্স না পাওয়া যায়, যেখানে মানে কি বলবো, এই যে মানে প্রসিকিউট্রিক্স যিনি মানে ভিকটিম রেপের, তার বক্তব্যকে সমর্থন করার জন্য এই ভিকটিমের বক্তব্য যদি ট্রাস্টওয়ার্দি হয় এবং এটা যদি একটা স্কেলের উপর দাঁড়িয়ে থাকে যেখান থেকে কোনো রকম ডিভিয়েশন নেই, উনি ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য কেস টিল দ্য ডিসপোজাল অফ দ্য কেস বাই আপনাকে বলে বাই ওয়ে অফ এভিডেন্স, কোর্টে সাক্ষী দিতে এসে উনি যখন একই রকম বক্তব্য বলছেন, তখন কিন্তু সেই ভিকটিম লেডির বক্তব্যকেই আমরা পুরোপুরি সত্য বলে ধরবো। কারণ এটাও সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে মানে কখনোই একটি মেয়ে বা কোনো মহিলা তার এইরকম একটি ইস্যু নিয়ে কখনো সে চট করে মিথ্যা কথা বলবে না। সেই জায়গায় কোনো সাপোর্টিং এভিডেন্স না পেলেও কিন্তু কনভিকশন হতে পারে। এইবার এখানেও দেখুন অনেক ক্ষেত্রে টুইস্টিং অফ দ্য ল থাকে, কারণ আমরা রেপ সংক্রান্ত ক্ষেত্রে জানি যে এখানে আমাদের কনসেন্ট থাকতে হবে, মানে কনসেন্ট ইজ অফ দ্য গ্রেট ইম্পর্টেন্স, যে মানে কনসেন্ট অ্যান্ড এগেনস্ট দ্য উইল, কনসেন্ট আর উইলের মধ্যে কিছু মাইনেও ডিফারেন্স আছে, মানে যেগুলো ডিস্টিংগুইশ করা আছে। এবং এখানে এই যে কনসেন্টটা, কোনো কোনো ক্ষেত্রে সেই কনসেন্টটা হয়তো সেই মহিলা থাকবে, এবার সেই মহিলার সেই কনসেন্টটি থাকলে সেই কনসেন্টটা কিভাবে নেওয়া হয়েছে সেটা দেখতে হবে, বাই ওয়ে অফ ফ্রড অর বাই ওয়ে অফ ইনডিউসমেন্ট অর বাই ওয়ে অফ ফোর্স। বাই ওয়ে অফ ফ্রড কিরকম হতে পারে, যেটা আপনি বললেন একটু আগে, যে উইথ আ প্রমিস টু ম্যারি, যে আমরা রিলেশনশিপে আছি এবং উই হ্যাড সাম রিলেশন, যে আমি তোমাকে পরবর্তীকালে বিয়ে করব, সেই হিসাবে কনসেন্ট দিল, সেখানে কোনো রকম ইনজুরি কোনো ব্যাপার নেই, সেখানে মানে নর্মাল আপনার যেরকম সিচুয়েশনের মধ্যে থাকা উচিত সেই রকম প্যারামিটার্স এর মধ্যেই সবকিছু আছে, কিন্তু সেই কনসেন্টটা যেটা হচ্ছে দ্যাট ইজ ভিশিয়েটেড বাই ফ্রড, কারণ কনসেন্টটা কিন্তু আনইকুইভোকাল হলো না, সেখানে কিন্তু সেটা রেপের আওতায় আসবে। ধন্যবাদ। অভিষেক বাবু, একটা জিনিস আমি জানতে চাই, আমাদের কলেজের গ্রিভেন্স রিডারেশন সেল রয়েছে, বাচ্চাদের একটা প্রশ্ন মাঝে মাঝেই আসে যে হয়তো ফোন মেসেজে বা হচ্ছে ফেসবুক মেসেজে তাদের হয়তো বিভিন্ন সময় বিরক্ত করা হচ্ছে বা আনওয়ান্টেড কলস তারা বারবার আসছে এবং হয়তো সে নন পার্সন, হয়তো তাদেরই ক্লাসে। আপনার মানে প্রশ্নটা আমি ঠিক শুনতে পাইনি ম্যাডাম, আপনার প্রশ্নটা শুনতে পাইনি, বলছি আমাদের কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি, বা এদের যে এজের বাচ্চারা, তাদের একটা প্রবলেম মাঝে মাঝেই আমরা পাই, যেটা আমাদের যে গ্রিভেন্স রিডারেশন সেল রয়েছে সেখানে মাঝে মাঝে আসে যে আমাদের একটা উত্তক্ত করছে, ধরুন ফোন কল বা একটা ফেসবুকে একটা ক্লোন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, ফেক অ্যাকাউন্ট বা একটা ফেক ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে তার নামে, তারপরে মেসেজ করা হচ্ছে, তো ওরা কোথায় যাবে? এইটা একটা মানে প্রায় এই সঙ্গে এখানে আপনাকে থানায় গিয়ে এফআইআর করতে হবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করতে হবে এবং এই এফআইআর বেসিসে পুলিশ সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করবে এবং অ্যাকশন নেবে, এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ। এফআইআরটা চাইলে সেই মেয়েটি নিজেও করতে পারে বা সেই মেয়েটির হয়ে তার বাবা মাও করতে পারে এফআইআর। আচ্ছা, এইটা আমরা মাঝে মাঝেই পাই, তো অনেক ধন্যবাদ, অনেক কিছু ইনফরমেশন আমরা পেলাম আপনার থেকে। আগামী দিনে আপনাকে আমাদের কলেজে পাবো এবং রীতা ম্যাডামকে তো আগেও পেয়েছি, আবারও পাবো এই আশা রাখি। আমাদের ডক্টর শৈলী চৌধুরী আছে। রীতা, ইওর ভয়েস ইজ ব্রেকিং। হ্যালো রীতা। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। নেটওয়ার্কের বোধহয় প্রবলেম হচ্ছে। বলো, শোনা যাচ্ছে। অভিষেক দাস মজুমদারকে শোনা যাচ্ছে? আমি মিস্টার অভিষেক দাস মজুমদারকে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ আমারও অনেকগুলো জায়গা ক্লিয়ার হলো, এবং তোমাকেও সেই সঙ্গে থ্যাংক ইউ লিপিকা দিকে, যে এই যে প্রশ্নটা এক্ষুনি তুমি করলে এটা সত্যি ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই সময় তো এটা ভীষণভাবে আমরা দেখছি যে কোথায় যাবে বিশেষ করে বাচ্চা মেয়েরা। তার সঙ্গে আমার একটা ছোট প্রশ্ন ছিল, আমি কি রাখতে পারবো?
অভিষেক একদমই। স্যারকে, সেটা হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। আমরা কলেজে কাজ করার সময় আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলছি, যে একটি মেয়ে সে 3rd ইয়ারে যখন উঠলো, পরীক্ষার মাস 6 আগে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। তার বাবা অসুস্থ, এই জায়গা থেকে তার বিয়ে হলো। এবার বিয়ের সময় তাকে বলা হয়েছিল যে তাকে পড়াশোনা করতে দেওয়া হবে, তাকে অন্তত গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে দেওয়া হবে। তারপরে তাকে বলা হলো যে না, ওরকম তো সবাই বলে, তারপরে কি আর সত্যি সত্যি মেয়েরা নিজেরাই তো আর পড়তে চায় না, বলে তাকে পড়তে দিতে চাওয়া হলো না। এবং পরপর যে ব্যাপারটা চলতে থাকলো সেটা হচ্ছে যে যাতে সে পড়তে না পারে সেই জন্য পরিস্থিতি তৈরি করা, মানে অনেক কাজ দিয়ে তাকে আটকে দেওয়া, কলেজে আসতে টাকা না দেওয়া, অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে মেয়েটি ক্লাস করতে আসতো, তারপরে ক্লাস করতে আসাটাই বন্ধ হয়ে গেল, পরীক্ষা কি করে দেবে, বইপত্র সব জ্বালিয়ে দেওয়া, মানে এক ধরনের মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার হয়তো নয়। এই ধরনের ক্ষেত্রে সে কোথায় যাবে? এক্ষেত্রেও কি সেই পুলিশের কাছে গিয়েই এফআইআর করতে হবে? কারণ সেই সাহস বা সেই রকম পরিস্থিতি আমাদের কলেজ লেভেলের যে মেয়েরা, যারা ধরুন 18 থেকে 19-20 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তারা করে উঠতে পারে না। সেক্ষেত্রে কলেজের কি কোনো দায়িত্ব থাকে, বা এরকম কোনো জায়গা কি রয়েছে যেখানে এই ধরনের অ্যাসিস্ট্যান্স বা সাপোর্ট দেওয়া হয়? কলেজের দায়িত্ব বলতে দেখুন, আমি এক্ষেত্রে একটা কথা বলতে পারি যে কলেজ থেকে বড়জোর একটা মানে আলোচনা সভা অর্গানাইজ করা যেতে পারে, যে হ্যাঁ একটা মানে আলোচনায় বসা হলো যে মানে আপনারা কেন এরকম করছেন, কিন্তু এরকম ক্ষেত্রে ডাইরেক্ট কোনো কিন্তু লিগ্যাল সলিউশন কিছু নেই। এবারে হ্যাঁ, মানে ওনার যে মানে বই খাতা জ্বালিয়ে দেওয়া হচ্ছে বা এরকম যে মানে পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে মেন্টাল টর্চারের মামলা মানে সেই 490 এই জায়গাতেই চলে আসবে। কিন্তু সেটা করলে তো ওনাকে যে পড়াশোনা করতে দেবে তার তো কোনো সিউরিটি নেই। হ্যাঁ, উল্টে সেটা হলে আপনার মানে সেই ডিগ্রি অফ টর্চার আরো বাড়বে। এটা মানে আলোচনা ছাড়াও কোনো মানে অপশন নেই। আর না হলে মানে যদি সেই মেয়েটির মানে সেই রকম সামর্থ্য বা সেই রকম তার মধ্যে যদি কি বলবো মানে স্টেবিলিটি থাকে যে হ্যাঁ আমি আমার পড়াশোনা চালিয়ে নিয়ে যাবো, কিন্তু আমি মানে বাড়ির বাইরেই থেকে করব পড়াশোনা, তাহলে তাকে সেখানে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে, এছাড়া তো কোনো অপশন নেই। তার মানে ওই যে কোনো ক্ষেত্রে থানার মধ্যে দিয়েই তাকে পদক্ষেপ নিতে হবে যদি নিতে চায় সে, হ্যাঁ হ্যাঁ, থানার আদারওয়াইজ মধ্যে দিয়ে পদক্ষেপ নিতে হবে। ডিল করতে হবে, তাই তো? হুম হুম। অনেক ধন্যবাদ। এই এই রিসোর্স পার্সনের রিসোর্সফুল লেকচার আমাকে সমৃদ্ধ করলো, অনেক ধন্যবাদ। হ্যাঁ, রীতা ম্যাডামকে এবং অভিষেক বাবুকে অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো ছোট ছোট করে আমাদের আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। স্পেশালি রীতা ম্যাডামের যে ডেলিভারেশন আমি আগেও বললাম যথেষ্ট ভালো লেগেছে আমার। যেটা যেটা হলো একটা যে নারীবাদও নয়, পুরুষবাদও নয়, মানবতাবাদ, এই হচ্ছে ব্যাপার, যেটা শুরু হয়েছে আমাদের পরিবার থেকে, বাবা মায়ের হাত ধরে শেখা, তারপর শিক্ষক শিক্ষিকাদের কাছে আসা। তো আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আমাদের কোনো ছাত্রী কিছু বলতে চাইছে। রিনা, রিনা তোমার তুমি আনমিউট করে তোমার প্রশ্ন তুমি বা তোমার বক্তব্য তুমি বলতে পারো। রিনা দোলাই, তুমি কিছু বলতে চাইছো, বলো। বলো। কথা হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো বলো। ম্যাম, আমরা তো অনুষ্ঠানের পর্যায়ে চলে এসেছি। তো আজকের দিনা, আজকের পবিত্র দিনে আজকে যেটা প্রাসঙ্গিক, আমি সেই মেয়েটি কবিতার লাস্টের 4টা লাইন আমি একটু বলতে চাই, যেটা না বললেই নয়, তো আমি সেটা বলতে চাইছি আর কি। ম্যাম বলবো? বলো বলো বলো। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই শুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জলের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের মধ্যে ফেলে যাচ্ছি হারাম, সকাল সাদা ফেলে যাচ্ছি চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণা জ্ঞানতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে ডিসাইডের শিক্ষার মহান আগুন, আমার চিনুন। নমস্কার, ধন্যবাদ ম্যাম। আচ্ছা, তোমার সুন্দর কবিতা
আমরা খুব ভালো করে শুনতে পেলাম না। তো যাই হোক, আমাদের সবই অনলাইনের দৌলতে হয়তো আমাদের কিছু না বলা কথা যেটা রয়ে গেল হয়তো ছাত্রছাত্রীদের, আগামী দিনে আমরা নিশ্চয়ই আমাদের কলেজে অনুষ্ঠানের মাধ্যমে আমরা অভিষেক বাবুকেও পাবো এবং গীতা ম্যাডামকেও পাবো, আমরা সামনাসামনি আলোচনা করতে পারবো। সত্যি আমাদের অনেক কিছু জানার আছে, হয়তো অনেক কিছু বলারও আছে, আমরা ভাবছি কিন্তু বলে উঠতে পারছি না। আমাদের ছাত্রদের, রুরাল এরিয়ার ছাত্রছাত্রীদের মূলত এটাই হয়। তো আমাদের আজকে শুধু ছাত্ররাই নয়, ছাত্রীরাই নয়, অনেক ছাত্র রয়েছে এখানে। আমি বলবো না যে ওই নারীবাদ আর পুরুষবাদ এটা কোনো আলাদা করে কিছু বাদ নয়। আমার মনে হয় যে একে অপরের হাত না ধরলে আমরা সুষ্ঠু মানবতার দিকে বা সুষ্ঠু সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যে কথাটা আমরা এতক্ষণ ধরে শুনলাম আমাদের মাননীয় বক্তাদের কাছ থেকে। আমি ডক্টর সহেলী চৌধুরীকে বলবো, আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি এবং পরবর্তী অংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। Thank you, Dr. Mondal. Thank you, Mr. Abhishek Das Majumdar, and thank you, Dr. Rita Singh, for your wonderful deliberation. And now we have come to the end of our program. It's time for our formal vote of thanks. I would now request Dr. Sritama Misra, Assistant Professor, Department of Philosophy, Belda College, to propose the vote of thanks. I hope I'm audible to everyone. Yes, Ritamadi, you are audible. Good evening, everyone. It is my proud privilege to present the vote of thanks for today's event. First of all, I would like to take a moment to say special thanks to our chief guests who have shown true belief in gender issues. For any change to occur, we need men and women to work together on gender issues we face in our work, at home, and in workplace. So thank you for being here. Therefore, I thank our first speaker, Dr. Rita Shom, for exploring the various nuances relating to women's rights and empowerment. She is currently the head of the Department of Education at Shukumar Shengupta Mahavidyalaya, and she has previously worked for the past 7 years at Shagor Mahavidyalaya of Shagor Island, Sundarbans, and she also possesses huge experience in working on women's empowerment project at the Institute of Psychology and Education, which is a reputed NGO of Kolkata. So thank you, madam. Thank you for being here. I also thank our second speaker, Advocate Abhishek Das Majumdar, for availing us with the legal tools that enable women to lead a secure life. Advocate Abhishek Das Majumdar, he is currently posted at the Judicial Magistrate Court, Paschim Mednipur Shodor, and he has conducted various criminal cases on behalf of prosecution, including those related to crime against women, such as cruelty in matrimonial, house dowry, molestation, and others. And his duty is to prosecute the offender in the court of law. So thank you both for being with us in this special day today. My sincere thanks also go to the entire coordinating team for who we could arrange this occasion in a truly academic way. I thank Dr. Manavendra Mondal, who is the principal of Belda College and the chairperson of the ICC, Belda College, for extending his never-ending spirited support for this program. Next, I would like to thank Dr. Lipika Mondal, who is the presiding officer of the ICC and Women's Cell, for successfully coordinating this event. I also thank Dr. Saheli Choudhury, who is the organizing secretary of today's event. My thanks also go to each and every member of the ICC for their tremendous support in making this event possible. In general, I extend my warm gratitude to all the faculty members of Belda College and our very, very dear participants and students for their patience and for being so vibrant and interactive. I also thank Reena for your beautiful lyrical vibes. So once again, I thank everyone, and whoever is left out, I thank you all for giving your precious time today evening. So thanking you all, I wish all our participants a very happy Women's Day. In this day, let us all vow to respect all human beings and largely all species in the universe, to exist with self-dignity in the years to come. So thank you so much. Thank you, Dr. Sritama Misra.
আমরা একেবারেই শেষ আজকের অনুষ্ঠানের শেষ পর্বে। আজকে আমাদের ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে আমাদের বেলদা কলেজ উমেন্স সেল এবং আইসিসির তরফ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা আশা রাখছি যে করোনা পরবর্তীকালে আমরা আবার আমাদের কলেজে মিলিত হব এবং আমরা এরকম সুন্দর আলোচনা অংশগ্রহণ করবো এবং শুনতে পাবো। আবারও আমি অভিষেক বাবুকে এবং আমাদের রীতা ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কলেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আসলে ভালো থাকবেন।